নির্ভীক ভাইকে অনেক বছর ধরে ভালোবাসি আমি। সে আমার প্রথম অনুভূতি, আমার প্রথম প্রেম, যাকে নিয়ে আমি বুনি হাজার খানেক স্বপ্ন। তদ্রূপ আমি তার কাছে সবচেয়ে জঘন্য, যার ছায়াকেও ঘৃণা করেন তিনি। তবুও ছাড়ছি না পিছু, পড়ে আছি দাঁত কামড়ে। লাইফ থেকে একটা বছর পিছিয়ে গেলাম শুধু তাকে একটু দেখার লোভে। দ্বিতীয় প্রেমিকের জন্য আমি আমার প্রথম প্রেমিককে খুন করে এলাম। ও যখন ছটফট করছিল তখন আমি কি শান্তি পাচ্ছিলাম বলে বোঝানো যাবে না। আশ্চর্য হলেও সত্য, ও শরীর থেকে কোনো রক্ত বের হয়নি। কিসব বলে যাচ্ছিস অনি? কাকে খুন করেছিস তুই? প্রথম প্রেমিক মানে? বুঝিসনি? না। নিজের হেয়ালিপনায় নিজের তাচ্ছিল্যর হাসে অনিন্দিতা। জীবন তাকে হেলায় বেলায় ঘোরাচ্ছে। আকাশের মতো বিশাল তার জীবন, যার কোনো কুল কিনারা নেই। একটু করে শ্বাস ফেলে বলে, পড়াশোনা হলো আমার প্রথম প্রেমিক, যাকে নিজ হাতে খুন করলাম আমি, শুধুমাত্র আমার দ্বিতীয় প্রেমিক তথা না হওয়া প্রেমিকের জন্য, যাকে সোজা বাংলায় একপাক্ষিক প্রেম বলে। কথাটা বলেই ব্যঙ্গ হাসলো অনিন্দিতা। ইন্তেহার ভেতর থেকে দীর্ঘশ্বাস বের করে আসলো। মেয়েটার পাগলামি আর নেওয়া যাচ্ছে না। অবাক হয়ে বলল, শুধুমাত্র নিভিক ভাইয়ার ভার্সিটিতে পড়ার জন্য একটা বছর গ্যাপ না দিলেও পারতি। তোর ভালোবাসার ছিটে ফোটাও বোঝেনি উনি, তারপরও কেন পড়ে আছিস? ভালোবাসা হলো দীর্ঘমেয়াদী ছ্যাঁচড়ামি। এই ছ্যাঁচড়ামি করতে সবাই পারে না। ভালোবাসলে ইগো রাখতে নেই, দাঁত কামড়ে পড়ে থাকতে হয়। তাই বলে একটা মেয়ে হয়ে এভাবে আর কতদিন পিছে পিছে ঘুরবি? কেন? কোন বিধানে লেখা আছে প্রেমের জন্য শুধু ছেলেরাই ছ্যাঁচড়ামি করতে পারবে আর মেয়েরা পারবে না? ইন্তেহা একটু থামলো। অনিন্দিতার হাত দুটো মুঠো বন্দি করে বলল, আমি সেটা বলিনি অনি। ইন্তেহা, তুই হয়তো আমায় সঠিক সাজেশনই দিচ্ছিস, কিন্তু বিশ্বাস কর আমি নিজেকে দমিয়ে রাখতে পারছি না। চেষ্টা করেছি, লাভ হয়নি। প্রেমের আগুনে দগ্ধ হতে বেশ ভালোই লাগে। কষ্ট নিয়ে ভালোবাসতে শিখে গেছি আমি। এটা ঠিক নয় অনি। আমি তো ওনার উপর জোর খাটাচ্ছি না, তাহলে সমস্যা কোথায়? আমি তো আমার মতো করে নিজেকে কষ্ট দিচ্ছি, যদিও এটাই আমার কাছে সুখ কিংবা প্রাপ্তি। কথাটা নিছকই তাচ্ছিল্যের স্বরে বলল অনিন্দিতা। লেকের ধারে বসে গসিপ করছিল দুজন। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছিল। অনিন্দিতা আকাশের দিকে তাকালো। রৌদ্রময় আকাশটাকে মেঘ কেমন ঢেকে নিয়েছে, তবুও আকাশ সুন্দর। ঠিক তেমনি ভাবে প্রিয় মানুষটার শত অবহেলার পরই মানুষটা প্রিয়ই থেকে যায়। অনুভূতি চাপিয়ে যদি পারো ঘৃণা করতে, তাহলেই তুমিই হবে সেরা। না হলে জীবন বিষাক্ত নীল বেদনায় ছেয়ে যাবে। ইন্তেহা অবাক দৃষ্টিতে অনিন্দিতার দিকে তাকালো। স্টাইলিশ, বুদ্ধি সম্পন্ন, প্রতিবাদী, সুপার ইগো নিয়ে বড় হওয়া মেয়েটা আজ কতটা পরিবর্তন হয়েছে। শুধু ভালোবেসে সহ্য করে নিচ্ছে হাজারো বেদনা। কি ভয়ঙ্কর অনুভূতি নিয়ে বেঁচে আছে। ভালোবাসার একই শক্তি। ইন্তেহা দীর্ঘশ্বাস ফেলল। নির্ভীক কেন যেন উপেক্ষা করে মেয়েটাকে। কোনো দিকের কমতি তো নেই, তবু অনিন্দিতা অসহায়। হয়তো এটাই নিয়তি, কারণ মানুষ কখনোই পারফেক্ট হয় না। ইন্তেহা ঘড়িতে টাইম দেখলো 4:40 বাজে। মেয়েটা হুড়মুড়িয়ে উঠে গেল। আজ রক্ষে নেই। বাসায় গেলে নিশ্চয়ই মাকে এলানি দিবেন। অনিন্দিতা ইন্তেহার চঞ্চলতা অনুভব করলো, তবুও তাকালো না। আমি যাই রে অনি, আজ এমন নির্ঘাত খুন্তি হাতে মারবে। তুইও তাড়াতাড়ি চলে যাস। অনিন্দিতা উত্তর করলো না। ইন্তেহা ছুট লাগালো। ভার্সিটি শেষ হয়েছে 2 বাজে। এত দেরির জন্য আজ মার খেতেই হবে। ব্যাগ থেকে একটা ছবি বের করলো অনিন্দিতা। ছবিটায় ছিটে ফোঁটা পানি পড়তেই ব্যস্ত হয়ে পানিটুকু মুছে নিল। কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই ডান হাতে তর্জনী দিয়ে মুছে নিল তৎক্ষণাৎ। নির্ভীক মাহাতাব, আর কতদিন? খুব বেশি চাওয়া তো ছিল না, শুধু একটু কাছাকাছি থাকতে চেয়েছিলাম। রোজ আপনার মায়া ভরা মুখটা দেখতে চেয়েছিলাম। মাদক দ্রব্যের মতো কণ্ঠটা আঁকড়ে ধরতে চেয়েছিলাম, সেটাও সহ্য হলো না। আপনি ইচ্ছে করে এনএসইউতে জব নিলেন। খুব ভালো করেই জানতেন আমি এনএসইউতে চান্স পাবো না। এত দূরত্ব নিয়ে থাকতে চান আপনি। কখনো আপনার কাছে ব্যাঘাত ঘটিয়েছি? শুধু একবারই বলেছিলাম ভালোবাসি, তার শাস্তি স্বরূপ আমাকে পরানোই ছেড়ে দিলেন। অনিন্দিতা থামলো। 2 চোখ মুছে নিয়ে উঠে দাঁড়ালো। ছবিটা সযত্নে দেখিয়ে দিয়ে হাঁটা লাগলো। 1 বছর কেন, 10 বছর গ্যাপ দিতে হলে দিবে। তবু এনএসইউতেই অ্যাডমিশন নেবে। সন্ধ্যা 6টার দিকে বাসায় ফিরল অনিন্দিতা।
শাহানা বেগম দরজা খুলতেই অনিন্দিতা ভেতরে চলে আসলো। এত দেরি হলো কেন অনি? একটু কথা ছিল আম্মু। তোর সিদ্ধান্ত এখনো বদলাবে না? বহুবার বলেছি আম্মু। NSU ছাড়া বাংলাদেশে আর কোনো ভার্সিটি নেই? আমার ফার্স্ট চয়েস ওইটা। একটা বছর গ্যাপ দিবি, একটু খারাপ লাগবে না তোর? আচ্ছা, যদি পরের বছরও NSU তে চান্স না পাস? অনিন্দিতা উত্তর দিল না। টেবিল থেকে পানি নিয়ে 3 ঢোকে পান করলো। শাহানা রেগে গিয়ে বললেন, এটা কি রকম পাগলামি? চান্স না পেলে আবার গ্যাপ দিব? অনি, রাগ দেখিয়ে লাভ নেই আম্মু, তুমি জানো আমি প্রচন্ড জেদি। শাহানা ক্যাবিনেট থেকে ফ্লাওয়ার বাসটা ছুঁড়ে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে কয়েক টুকরো হয়ে ভেঙে গেল। অনিন্দিতা সেদিকে পাত্তা দিল না। ব্যাগ নিয়ে সোজা নিজের রুমে চলে আসলো। ফ্ল্যাশব্যাক। আপনার বয়স মাত্র 17, অনিন্দিতা। প্রেমের বয়স হয়নি এখনো। পড়াশোনায় মনোযোগী হন। নির্ভীকের কণ্ঠে মাথা নিচু করে নিল অনিন্দিতা। কলেজে অ্যাডমিশনের জন্য নির্ভীক তাকে পড়াতে আসে। নির্ভীক হলো ওদের প্রতিবেশী, ওদের ফ্ল্যাটের অপোজিটে থাকে। অবশ্য পুরো বাসাটাই নির্ভীকদের। বহু বছর আগে কোনো এক কারণে ফ্ল্যাটটা বিক্রি করেছিলেন নির্ভীকের বাবা আজমল আহমেদ। কথা বলছেন না কেন? ভাইয়া আমি তো প্রেম করি না। আপনি আমার থেকে ছোট অনিন্দিতা, আমি আপনাকে পড়াই, আপনি আমাকে পড়ান না। কিন্তু পড়াশোনায় মনোযোগী হন, চোখ এত ঘোরে কেন? অনিন্দিতা মাথা নিচু করে রইল। নির্ভীক প্রচন্ড রেগে আছে, তবে নীরবেই তা মেটাচ্ছে। সপ্তাহখানেক অনিন্দিতা নিজেকে দমিয়ে রাখতে পারলেও সাদা শুভ্র পাঞ্জাবি পরা নির্ভীককে দেখে নিজেকে দমাতে পারেনি। জুম্মার নামাজ পড়ে এসেছে মাত্র। মাথায় টুপিটা খুলে অনিন্দিতাকে পড়াতে এসেছে। অনিন্দিতা হারিয়ে যায় নির্ভীকের মাঝে। নির্ভীক প্রচন্ড রেগে যায়। টেবিলে ধুপ করে আওয়াজ হতেই অনিন্দিতা চোখ নামিয়ে নেয়। অপ্রস্তুত বোধ করে, তবুও বলে, আমি আসলে কোনো অজুহাত চাই না আমি। আপনি জানেন না আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি। সেখানে সব রকমের মানুষের সাথে চলতে হয়েছে। 23 বছর পার করেছি চোখে কালো কাপড় বেঁধে নয়। নির্ভীক ভাইয়া, আমি আপনাকে পছন্দ করি আসলে। অনিন্দিতা। নির্ভীকের চিৎকারে অনিন্দিতা কেঁপে ওঠে। নিজের ভুলটা বুঝতে পারে নির্ভীক। গলা নামিয়ে বলে, আপনি নিজেকে সংযত রাখুন অনিন্দিতা। আপনাকে আমি ভালোবাসি নির্ভীক, আমার সাথে এমন কেন করেন? বড় হওয়া সত্ত্বেও সবসময় আমাকে আপনি বলে সম্বোধন কেন করতে হবে? রাগে কটমট করতে থাকে নির্ভীক। মেয়েটাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। অনিন্দিতার কথার উত্তর না দিয়ে নির্ভীক চলে যায়। অনিন্দিতা কষ্ট পায়, নীরবে চোখের পানি ফেলে। সারা রাত কাঁদে, নিজের প্রিয় নোটটাতে লেখালেখি করে। ভালোবাসি নির্ভীক। পরের দিন সকালে ঝড়টা অনিন্দিতার হৃদয়কে ব্যথিত করে। নির্ভীক আর তাকে পড়াতে পারবে না শুনে ব্যগ্র হয়ে ধরা গলায় বলে, নির্ভীক ভাইয়া আমাকে আর পড়াবে না কেন? ছেলেটা তোর ভালোর জন্য কদিন পড়িয়েছে, তোর আঙ্কেলই পড়াতে বলেছিল। তোর পড়ার জন্য ছেলেটা ঘোরাঘুরিও করতে পারেনি, এখন একটু বিরতি চায়। অনিন্দিতা বুঝতে পারে বিষয়টা পুরোই মিথ্যে। আঙ্কেল পড়াতে বলেছে, তাই নির্ভীক পড়াতে এসেছে। এটা সত্যি হলেও না পড়ানোর অজুহাতটা সম্পূর্ণ মিথ্যে। ভালোবাসে বলাতে নির্ভীক তাকে পড়াবে না আর। অনিন্দিতার কোচিং এ যাওয়া হলো না সেদিন। সারাদিন কেঁদে বুক ভাসালো। এখন নির্ভীককে নিয়ম করে দেখতেও পাবে না। মাঝে কেটে যায় একটা সপ্তাহ। অনিন্দিতা ছলে বলে কৌশলে নানান বাহানা দিয়ে নির্ভীকদের বাসাতে যাওয়া শুরু করে, কিন্তু একবারও দেখা পায়নি। আজ আবার যায়। কলিং বেল চাপতেই চারুলতা আহমেদ দরজা খুলে দিলেন। অনিন্দিতাকে দেখে একগাল হাসলেন। হাতের ইশারায় বললেন, অনিজে আয় আয় ভেতরে আয়। অনিন্দিতা ভেতরে গেল। সোফাতে আয়েশ করে বসতে চারুলতা কিচেনে চলে গেলেন। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফ্ল্যাটটা দেখতে লাগলো। বেশ দামি জিনিসপত্রে গোছানো ফ্ল্যাট। ফ্ল্যাট বললে ভুল হবে, কারণ ফ্ল্যাটটা দোতলা মডেলের, হঠাৎ ডুপ্লেক্স বাসার মতো করে করা। অনিন্দিতা উকি ঝুঁকি মারতে লাগলো। এখান থেকে নির্ভীকের রুমটা সরাসরি দেখা যায় না। মিষ্টি হাতে চারুলতা ফিরে আসলেন। অনিন্দিতা হেসে তাকালো। একটা মিষ্টি খেয়ে আর খেলো না, কারণ ছানার মিষ্টি ওর পছন্দ নয়, গলায় আটকে যায়। এই বাড়িতে কি এনেছিস অনি? আম্মু মুরগির মাংস পাঠালো আন্টি। আজ নাকি তুমি খাসির মাংস রান্না করেছো, আর নিহাল ভাইয়া না খেয়ে বেরিয়ে গেছে। আর বলিস না, ছেলেটা হয়েছে এক পাগল। খাসির মাংস একটুও পছন্দ করে না, রান্না করলে সেদিন ভাত না খেয়ে চলে যায়। অনিন্দিতা একটু হাসলো আর মনে বলে উঠল, আমিও তো খাই না। চারুলতা মাংসের বাড়িটা নিয়ে রেখে দিলেন। তারপর অনিন্দিতার পাশে বসে বললেন, শুনেছি
তুইও নাকি খাসির মাংস পছন্দ করিস না? হ্যাঁ, একদম বাজে লাগে। পুরো নিহালের মতো করে বললি। ইস, আমি তো ভুলেই গেছি চুলায় তরকারি বসিয়েছি। এই ছেলেটার জন্য আবার রান্না বসাতে হয়েছে। আমি যাই রে অনি। চারুলতা চলে গেল। অনিন্দিতা মনে মনে খুশি হলো। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ডান দিকের করিডর দিয়ে গেলে 2 নম্বর রুমটাই নির্ভীকের। অনিন্দিতা পা টিপে টিপে হাঁটা লাগলো। এত সতর্ক হয়ে কোনো লাভ হলো না। সামনের পিলারের সাথে ধুম করে বাড়ি খেলো। মাথায় হাত বুলিয়ে আবার হাঁটা লাগলো। নির্ভীক তার ঘরে অন্য কারো যাওয়া একদমই পছন্দ করে না। অনন্দিতা তাই উকি মারলো। পুরো ঘরময় চোখ বুলিয়েও নির্ভীককে দেখতে পেল না। বেজায় মন খারাপ নিয়ে ফিরে আসলো। মাঝ পথে এসে চোখ চকচক করে উঠল। এই সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয় না। মনের আনন্দে নাচতে নাচতে নির্ভীকের ঘরে প্রবেশ করলো। প্রথমে বেডে শুয়ে পড়লো। ফ্যানের দিকে তাকিয়ে আনমনে হাসলো। বালিশ দুটো কোলে নিয়ে বসে পড়লো। কিছুক্ষণ এভাবে থেকে বালিশের নাক ডুবিয়ে দিল। এই বালিশেই তো নির্ভীকের শরীরে গন্ধ লেগে আছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিল মেয়েটা। এত সুখ সুখ অনুভূতি হচ্ছে। সাইড টেবিলে থাকা নির্ভীকের হাস্য উজ্জ্বল ছবিটা বুকে চেপে ধরল। ছেলেটাকে এত ভালোবাসে কেন? এত মায়া কেন ছেলেটার মাঝে? নিজের প্রশ্নে নিজেই হাসলো। হঠাৎ চোখ পড়ল নির্ভীকের বুক স্লেফে। শতেক বই রাখা সেখানে। তবে সব থেকে আকর্ষণ করেছে গাঢ় নীল রঙের ডায়েরিটাতে। প্রচন্ড আগ্রহে মেয়েটা ফ্যাল করে তাকিয়ে রইল। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। নির্ভীকের ছবির ফ্রেম থেকে ছবিটা নিয়ে লুকিয়ে নিল। এই ছবিটা খুব যত্নে রাখবে সে। বুক স্লেভ থেকে ডায়েরিটা নিল। খুব সুন্দর করে ডায়েরির ওপর কারুকাজ করা। একবারে শেষ প্রান্তে লেখা, অব্যক্ত প্রিয়তমা। তুমি আমার ভীষণ প্রিয়, ঠিক যেন কাশফুলে ঘেরা কিংবা রক্ত জবার মেলা। তুমি হাসলে হাসে রৌদ্রময়ী আকাশ, তুমি কাঁদলে আকাশও কাঁদে, নামিয়ে দেয় ধরা। তোমার নামে লিখেছি কবিতা, লিখেছি হাজারো গান, কখনো শোনানো হয়নি, কবে জোড়াবে প্রাণ। তুমি কি জানো প্রিয়তমা আমার মনের করুণ অবস্থা? কখনো কি শুনেছ এই বুকের ধুকপুকানি? অনন্দিতা আর পড়তে পারল না। ডায়েরিটা টেনে নিয়ে গেল নির্ভীক। চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। ভয়ে এক হাত পিছিয়ে গেল মেয়েটা। ডায়েরিটা উল্টিয়ে রেখে দিল নির্ভীক। অনিন্দিতা বারবার ফাঁকা ঢোক গিলেছে। নির্ভীকের চোখে মুখে ভয়ঙ্কর রাগ স্পষ্ট হলেও অতি শান্ত কণ্ঠে শুধালো, কখনো এখানে কেন এসেছেন অনিন্দিতা? অনন্দিতা উত্তর দিল না। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেছে। নির্ভীক আবার বলল, ডায়েরিতে হাত দিয়েছেন কেন? অন্যের জিনিসে হাত দেওয়ার আগে পারমিশনের প্রয়োজন হয়, জানেন না? আমি আসলে কতটুকু পড়েছেন? বেশি নয়, শুধু প্রথম পৃষ্ঠা অবধি। কিন্তু তার আগেই আপনি অনেক বেশি পড়ে ফেলেছেন। আমার জিনিসে অন্য কারো হাত দেওয়া একদমই পছন্দ নয়। আপনি আমার রুমে কেন এসেছেন? আমি দেখতে এসেছিলাম আপনাকে। দেখা হয়ে গেছে? অনিন্দিতা মাথা ঝাঁকালো। ঝাঁঝালো স্বরে নির্ভীক বলল, তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? নির্ভীক ভাইয়া, এখানেই থেমে যান। আপনি অন্যায় করেছেন। এই রকম কিছু আবার ঘটলে আমি কঠোর হতে বাধ্য হব। এখনই বেরিয়ে যাবেন। অনিন্দিতা ছলছল নয়নে কিছু বলবে তার আগে নির্ভীক বলল, কোনো কথা নয়, এখনই চলে যান। অনিন্দিতা এক পলক তাকালো। নির্ভীক তার দিকে ফিরেও তাকালো না। চাপা কান্না নিয়ে অনিন্দিতা স্থান ত্যাগ করলো। বর্তমান। অনি, এই অনি, কফিটা নিয়ে যা, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শাহানার ডাকে চোখ মুছে নিল অনিন্দিতা। অস্ফুটন স্বরে বলল, আসছি আম্মু। কিচেন থেকে কফি নিয়ে আবার রুমে চলে আসলো। মাথাটা কেমন ঝিমঝিম করছে। কফি কাপ পেয়ে চুমুক দিয়ে বই নিয়ে বসলো। সামনের বছর অ্যাডমিশন টেস্টে যে করে হোক সিলেক্ট হতেই হবে। আন্টি, আমি সর্বোচ্চ চেষ্টা করব, তবে অনিন্দিতা বুঝলেই হয়। দেখো বাবা, কিছু করতে পারো কিনা। মেয়েটা এমন অবস্থা ছিল না, আজকাল বেখেয়ালি হয়ে গেছে। এই তো সকালবেলা চা বসিয়ে অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছিল। একটুর জন্য আগুন লেগে যায়নি। বিকেলে কফি ফেলে হাত পুড়িয়ে ফেলেছে। এমন করলে তো বড়সড় অঘটন ঘটে যাবে। হ্যাঁ, আমি বোঝাবো যাতে অন্য ভার্সিটিতে অ্যাডমিশন নেয়। তারপর দেখি অনিন্দিতা কি করে। শাহানা স্বস্তি নিঃশ্বাস ফেললেন। যদি মেয়েটার একটু সুবুদ্ধি ঘটে। এনএসইউতে কেন অ্যাডমিশন নিতে হবে? দেশে আরো অনেক ভার্সিটি রয়েছে। কিন্তু না, সেগুলো তো হবে না। গভীর মনোযোগে বই পড়ার কথা থাকলেও ও বই পড়ছে না অনিন্দিতা। আধ খাওয়া কফিটা ঠান্ডা হয়ে পড়ে রয়েছে। দু চোখের কোণে পানি জমেছে। চাঁদের দিকে তাকিয়ে আছে সে। নির্ভীক মাহতাব, আর মাহতাবের শব্দের অর্থ চাঁদ। নির্ভীক তার কাছে চাঁদই রয়ে গেছে।
আর অনিন্দিতা হলো সেই গরিব ব্রাহ্মণ। অবশ্য সেটাও ভুল, কারণ গরিব ব্রাহ্মণ রোজ নিয়ম করে চাঁদকে দেখতে পায়। চাঁদ তার থেকে লুকিয়ে থাকে না, আর নির্ভীক তার থেকেই লুকিয়ে বাঁচে। প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে নির্ভীক। একজন জ্যান্ত মানুষ যে তারই রুমে উপস্থিত, সেদিকে খেয়ালই নেই মেয়েটার। তার ভাবনা জুড়ে নির্ভীককে না পাওয়ার বেদনা। 4টে বছর ধরে যার জন্য মরিয়া হয়ে উঠেছে সে। প্রায় 3টে বছর ধরে পাগল প্রায় অবস্থা, অথচ নির্ভীক তার দিকে ফিরেও তাকায় না। নির্ভীক খ্যাক করে কেসে অনিন্দিতার মনোযোগ পাওয়ার চেষ্টা করলো। অনিন্দিতা ঘুরে তাকাতেই বলল, আপনি নাকি 1 বছর গ্যাপ দিচ্ছেন অনিন্দিতা? অনিন্দিতা উঠে দাঁড়ালো। নির্ভীককে নিজের ঘরে আশা করেনি। বিস্ময় ফ্যাল করে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। নির্ভীক ভ্রু কুঁচকে তাকালো। আমার কথা শুনতে পাচ্ছেন অনিন্দিতা? অনিন্দিতা হতচকিয়ে উঠল। জামা টেনে নিয়ে ভালো করে ওড়না পেঁচিয়ে বলল, জি। এটা কি ঠিক হচ্ছে? কেন ঠিক নয়? নির্ভীক ঘুরে তাকালো। অনিন্দিতার টেবিল থেকে বই নিতে গিয়ে চোখ পড়ল বুক স্লেফে। মুহূর্তে রাগ উঠে গেল। প্রতিটা বই ঘেটে দেখতে লাগলো। অবাকের চরম পর্যায়ে অনিন্দিতা। নির্ভীকের ঠোঁট দুটা কাঁপছে। একটা বই মেয়েটার দিকে এগিয়ে দিয়ে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, এইসব কি? কি? আমার সাথে মজা করছেন? মজা কেন করব? এগুলো তো বই। টেবিলের উপর থুম করে বইটা রাখলো। 8টা বই বের করে নিয়ে বলল, প্রতিটা বই প্রেম নিয়ে লেখা। পড়াশোনা বাদ দিয়ে এইসব পড়েন আপনি, আর এর জন্যই মাথার পোকাগুলো নড়ে চড়ে ওঠে। আপনি কি করে জানলেন এসব প্রেমের বই? নির্ভীক হকচকিয়ে উঠল। প্রশ্ন এড়াতে বলল, আমি এগুলো নিয়ে যাচ্ছি। প্রেমের সংলাপ না পড়ে বই পড়ুন, কাজে আসবে। চাই না আমার কোনো কাজ। জেদ করছেন? না, জেদ করছি না। আমি শুধু জানি একজনকে ভালোবাসি। থেমে যান। এনএসইউতে চান্স পাওয়ার ইচ্ছেটার একমাত্র কারণ যে আমি, সেটা খুব ভালো করেই জানি। এইসব পাগলামি বন্ধ করুন। এতে বিন্দুমাত্র লাভ হবে না, বরং চেয়ে নিজের ক্ষতি করছেন। অনিন্দিতা চোখ দুটো নামিয়ে নিল। নিজের দুর্বলতা দেখে কোনো লাভ নেই। পেছন ফিরে নিয়ে বলল, আমি পাগলামি করছি না। আমার এনএসইউতে অ্যাডমিশন লাগবে, সেটা যে করেই হোক। নির্ভীকে প্রচন্ড রাগ উঠে গেল। সমস্ত রাগ বইয়ের উপর উঠালো। বইগুলো দুমড়ে মুচড়ে নিয়ে চলে গেল। নির্ভীক চলে যেতেই চাপা কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। যে জায়গাটা নির্ভীক দাঁড়িয়েছিল সে জায়গায় হাত বুজলালো। যে জায়গায় নির্ভীক হাত ছুঁয়েছিল সে জায়গায় ঠোঁট ছোঁয়ালো। চাঁদের আলোয় মেয়েটার মুখ উজ্জ্বল হয়ে গেছে। নির্ভীকে দাঁড়ানো জায়গায় শুয়ে রইল। পাগলামি ভালোবাসা হলো এক বিচিত্র অনুভূতির বড় সড় পাগলামি। অনি, এই অনি, মেঝেতে শুয়ে আছিস কেন মা? শরীর খারাপ করেছে? অনি, এই অনি। মায়ের ডাকে চোখ পিটপিট করে তাকালো। মেঝেতে ঘুমানোর কারণে গালের এক পাশ লাল হয়ে আছে, সাথে গালে দুটো দাগও রয়েছে। হাই তুলে অনিন্দিতা বলল, কি হয়েছে আম্মু? এখানে শুয়েছিস কেন? কাল তো গরম ছিল না, তাহলে জ্বর হয়েছে নাকি? ঘুমের ঘোরে পড়ে যাসনি তো? আম্মু একটু শান্ত হও। এমনি ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। এখন বলো কি হয়েছে? মেঝে থেকে উঠ আগে, তোর আব্বু এসেছে, তোর সাথে কথা বলতে চাচ্ছে। অনিন্দিতা উঠে দাঁড়ালো। ঘড়িতে তাকিয়ে দেখলো 9টা বাজে। কক্সবাজার থেকে এত সকাল সকাল এসে পড়লেন কি করে? যা, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। শাহানা চলে গেলেন। অনিন্দিতা বিছানা থেকে ফোন নিয়ে নির্ভীকের প্রোফাইলে ঘাটলো। 5 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল মানুষটা। অনিন্দিতার ভ্রু বেঁকে গেল। ছেলেটা রাতে ঘুমায়নি নাকি? হঠাৎ করে অনিন্দিতার বুকে মোচড় দিয়ে উঠল। নির্ভীক কি কাউকে ভালোবাসে? 2 বছর আগে নির্ভীকের ডায়েরিতে তো তেমনি লেখা ছিল। আপু, এই আপু, আর কতক্ষণ? হীরের কণ্ঠে ফোনটা রেখে দিল। ভাবনাগুলো নিয়ে বাথরুমে চলে আসলো। ফ্রেশ হয়ে এসে সোজা ড্রয়িং রুমে চলে আসলো। আরশাদ হক রিমোট দিয়ে টিভির চ্যানেল পাল্টাচ্ছে। অনিন্দিতাকে দেখে বললেন, পাশে এসে বস অনি। অনিন্দিতা বসলো না। আরশাদ ভ্রু কুঁচকে তাকালেন। মেয়েটা কেমন চুপসে হয়ে গেছে। বাড়ি মাতিয়ে রাখা মেয়েটার এমন করুণ দশা কেন? কি হলো? কখন এলে আব্বু? কিছুক্ষণ আগে। ফ্লাইটে করে এসেছো? ভাবলাম তাড়াতাড়ি আসাও যাবে আর ভেজালও কম হবে। অনিন্দিতা একটু হাসলো। আরশাদ উঠে দাঁড়ালেন। মেয়ের মাথায় স্নেহের হাত রেখে বললেন, তুমি তোমার সিদ্ধান্ত এখনো বদলাবে না? আমি এনএসইউতেই পড়তে চাই আব্বু। যদি টাকা নিয়ে চিন্তা করো তাহলে আমি পার্ট টাইম জব খুঁজে নিব। ছি মামনি, আমি টাকা নিয়ে কেন চিন্তা করব?
তোমার বাবা মধ্যবিত্ত হলেও ও এনএসইউতে পড়ানোর ক্ষমতা রাখে। আমি এনএসইউতেই পড়তে চাই আব্বু। 1 বছর গ্যাপ যাওয়া আমার জন্য কোনো বিষয় নয়। কথাগুলো বলতে গিয়ে কেঁদেই ফেললো অনিন্দিতা। আরশাদ নিভে গেলেন। মেয়েকে দুহাতে বুকে জড়িয়ে বললেন, আচ্ছা তাই হবে, আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। তুমি অ্যাডমিশনের জন্য মন দিয়ে পড়াশোনা করো, কেমন? ভোরবেলা উঠে পড়াশোনা করছিল অনিন্দিতা। এনএসইউতে চান্স পেয়েই ছাড়বে। নির্ভীক তাকে সাইলেন্ট চ্যালেঞ্জ করেছে। একবার হেরে গেছে, তবে এবার হারবে না। সব সময় নির্ভীকের জয়ের চাইলেও আজও নিজের জয় চাইছে। ভালোবাসাকে একটু দেখার জন্যই এত কিছু করা। না হলে সপ্তাহখানেক পার হয়ে গেলেও নির্ভীকের দেখা মেলে না। মাস পার হয়ে গেলেও কথা হয় না। নির্ভীকের ভার্সিটিতে পড়লে দিনে একবার হলেও দেখার সুযোগ মিলবে। গভীর মনোযোগে ব্যাঘাত ঘটল। বেশ বিরক্ত হয়ে তাকালো অনিন্দিতা। আপু, শাড়িটা একটু পরিয়ে দিবে প্লিজ? শাড়ি হাতে দাঁড়িয়ে আছে হির। অনিন্দিতা বেশ অবাক হলো। শাড়ি পরতে পছন্দ করে না হির। কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়া শাড়ি পরা হয় না তার। হঠাৎ করে শাড়ি কেন পরবি? তোর তো শাড়ি পছন্দ নয়। আরে শাদি কি শাড়ি পরছি? আজ তো আমাদের নবীন বরণ, কলেজের ফার্স্ট ডে, ভুলে গেলে? আজ নবীন বরণ। হ্যাঁ, একটু পরিয়ে দাও না প্লিজ। সবাই শাড়ি পরে আসবে। আচ্ছা আয়। হিরকে শাড়ি পরিয়ে দিল। তবে শাড়িটা বেশ পাতলা হওয়ায় শরীরের বেশ কিছু অংশ ফুটে উঠেছে। হির একটু স্বাস্থ্যবান হওয়াতে শাড়িটা মোটা করে পরানো সম্ভব নয়। অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আমার একটা শাড়ি নিয়ে আসছি। কিন্তু আমি কি পুরনো শাড়ি পরে অনুষ্ঠানে যাব? সমস্যা কোথায়? 2-1বারই তো পরেছি। না, আমি পুরনো শাড়ি পরে যাব না। সবাই আমাকে লেগ ফুল করবে। হির মন খারাপ করে নিজের ঘরে চলে গেল। অনিন্দিতার বেশ খারাপ লাগলো। দীর্ঘশ্বাস ফেলে কাবার খুলল। একটা বক্স থেকে পার্পল রঙের শাড়ি বের করলো। শাড়িটা খুব পছন্দের, কখনো পরা হয়নি। নির্ভীকের পছন্দের রং কিনেছিল। ভেবেছিল নির্ভীকের সাথে প্রথম ঘুরতে যাওয়ার সময় শাড়িটা পরবে। না, সে ইচ্ছেটা হয়ে ওঠেনি আর। শখের জিনিস তো ঘরেই পুরনো হয়ে গেল। তার থেকে না হয় হিরই পরলো। শাড়িতে হাত বুলিয়ে মৃদু হাসলো অনিন্দিতা। রাতদিন এক করে পড়াশোনা চালাচ্ছে অনিন্দিতা। মেয়ের পড়াশোনা দেখে বেশ খুশি হলেন আরশাদ। এনএসইউতে অ্যাডমিশন নেওয়ার জন্য কি খাটুনিটাই না খাটছে। আরশাদ হক পেশা একজন সৎ ডক্টর। 2টো মেয়ে আর স্ত্রীকে নিয়ে তার পরিবার। বাবা মা গত হয়েছেন বহু বছর। অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছেন। আর তাই পড়াশোনা গুরুত্ব বুঝেন। ঘড়িতে টাইম দেখে বাসা থেকে বেরিয়ে গেলেন। মাসে 2-1বার সরকারি কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়। এবার যাচ্ছেন পঞ্চগড়। শাহানার মন খারাপ, কারণ পুরো 15 দিনের জন্য যাচ্ছে আরশাদ। স্বামীর প্রতি অফুরন্ত ভালোবাসা। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ভালোবাসায় কমতি নেই। আরশাদ বাসা থেকে বের হতেই চাপা কান্নায় ভেঙে পড়লেন। হির মায়ের কান্নাতে বিরক্ত হলো। আম্মু, এই প্যাস প্যাস করে কান্না থামাও প্লিজ। তুমি যেভাবে কাঁদো, আমার বান্ধবীরা তাদের 22 দিনের রিলেশন ভেঙে গেলেও এভাবে কাঁদে না। হীরের কথায় শাহানা চটে গেলেন। পায়ের জুতাটা উঠিয়ে বললেন, মারবো এক চট। অসভ্যমে মায়ের কাছে বন্ধু মহলের কুকর্ম শোনাচ্ছে। তোর বাবার সাথে আমার 22 বছরের সম্পর্ক, বুঝলি? 22 বছরের সম্পর্ক। তো এই জন্য ফ্যাস ফ্যাস করে কাঁদবে? আব্বু তো 15 দিন পরে চলেই আসবে। সমস্যা কোথায় বলো তো? প্রচন্ড বিরক্তি নিয়ে স্থান ত্যাগ করলেন শাহানা। এই মেয়েটা যেমন তেরা, ঠিক তেমনি অসভ্য। অন্যদিকে বড় মেয়েটা হয়েছে পাগল প্রকৃতির। ফার্স্ট চয়েস যেটা সেটাই চাই। 2টো মেয়েকে প্রায় 20 বছর যাবৎ সহ্য করে যাচ্ছে। এত আদর দিয়ে বাদর হয়েছে। কি বিড়বিড় করছো আম্মু? অনিন্দিতার কথাতে ঘাড় ঘুরিয়ে তাকালেন। ডাইনিং গোছাতে গোছাতে বললেন, এসে পড়ছিস? তোর আব্বু তো এই মাত্র পঞ্চগড় চলে গেল। কি? হ্যাঁ, মিনিট 10 হলো। আমাকে ডাকবে না একবার? আব্বু তো 15 দিনের জন্য গেল। তোর আব্বুই বারণ করেছে, ফোন করে কথা বলতে বলেছে। আপাতত এই গ্লুকোজটা খা, শরীরে জোর আসবে। একটা বছর ধরে কম খাটনি তো যাচ্ছে না। অনিন্দিতা গ্লুকোজের পানিটা নিল, একটু খেয়ে আবার রেখে দিল। হঠাৎই মনে পড়লো আজ শুক্রবার। উল্লাসিত মন নিয়ে ছাদের দিকে পা বাড়ালো। লাল নীল নানা রঙের নয়ন তারা ফুল ফুটে রয়েছে। চাঁদের এক অংশ জুড়ে বাগান করেছে নির্ভীক। পড়াশোনাটা বিদেশ করলেও প্রতি 3 মাস অন্তর বাংলাদেশে এসে ঘুরে যেত সে। প্রায় 6 বছর যাবৎ এই বাগান তৈরি করা হয়েছে। গত 4 বছর ধরে অনিন্দিতা নিজেও ওই বাগানের যত্ন করে। অবশ্য সেটা নির্ভীকের অগোচরে, কারণ নির্ভীক দেখে ফেললেই সর্বনাশ।
এক বালতি কথার সাথে জ্ঞান শুনিয়ে দেয়। বাগানের ফুলগুলো একটু একটু করে ছুঁয়ে দিল। বড্ড আপন এই ফুলগুলো, কারণ প্রতিটা ফুলে নির্ভীকের স্পর্শ, যা ওর কাছে ভীষণ প্রিয়। চিলেকোঠা দিয়ে কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। অনিন্দিতা দ্রুত সরে গেল, পানির ট্যাঙ্কের পেছনে লুকিয়ে পড়েছে। নির্ভীকের সময়টাতে প্রতি শুক্রবার স্পেশাল ভাবে বাগানের যত্ন করে, সাথে খানিকটা শরীর চর্চা। নির্ভীক বাগানের ভেতর প্রবেশ করলো, দুটো গাছকে স্পর্শ করে ভ্রু কুঁচকে নিল, একটু একটু করে প্রতিটা গাছ স্পর্শ করলো। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল, পেছন ঘুরে তাকালো। চোখ দুটো রক্ত লাল, শ্যামরঙা গালে লাল আভা যেন কাঠিন্য প্রকাশ করেছে। প্রচন্ড রাগে চোয়াল শক্ত হয়ে গেছে, কপালে ভাঁজ পড়েছে। অনন্দিতা চিত্ত কেঁপে উঠল। নির্ভীকের মুখের এমন ভঙ্গিমা দেখে অনিন্দিতার মন বিষিয়ে গেল। কোথাও এক অদ্ভুত কষ্ট অনুভব হলো। নির্ভীক কেন এত রেগে আছে? একটু আগেই তো ঠিক ছিল। অনিন্দিতার ভাবনার মাঝে নির্ভীকের কঠিন স্বর ভেসে আসলো, বেরিয়ে আসুন অনিন্দিতা। মেয়েটা চমকে গেল, নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না। ফাঁকা ঢোক গেলে আর একটু চেপে লুকিয়ে রইল। দ্রুত বেরিয়ে আসুন অনিন্দিতা, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। অনিন্দিতা কাঁপা শরীরে বেরিয়ে আসলো। নির্ভীক তার দিকে এক পলক তাকিয়ে পেছনে ঘুরে নিল। অনিন্দিতা কষ্ট পেল। নির্ভীক কখনো তাকে ভালো করে দেখে না। মানুষ এতটা নিষ্ঠির হতে পারে? চোখে পানি চিকচিক করে উঠল। এমন এক মানুষের প্রেমে পড়েছে যে বিন্দু মাত্র সহ্য করতে পারে না তাকে। তবু মেয়েটা হাসলো। নির্ভীকের ঠোঁটের হাসি দেখার জন্য নির্দ্বিধা এক সমুদ্র ডুব দিতে পারে। এই সময়ে কেন এখানে এসেছেন? এমনি ভালো লাগছিল না তাই। মিথ্যে বলছেন আপনি। অনিন্দিতা উত্তর দিল না। নির্ভীক কাঁটাযুক্ত গোলাপ গাছে হাত বুলাতে লাগলো। অনিন্দিতা চমকে উঠল, চোখ দুটো যেন হন্তদন্ত হয়ে গেছে। এক পায়ে গিয়ে বলল, নির্ভীক ভাইয়া আপনি? অনিন্দিতা নাম নেওয়ার সাথে সাথে গোলাপ গাছটাকে চেপে ধরলো নির্ভীক। মুহূর্তে হাতটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্ত ঝরতে লাগলো। অনিন্দিতা ডুকরে কেঁপে উঠল, দাঁতে দাঁত চেপে নির্ভীক বলল, এখানেই থেমে যান, আর এক পা বাড়ালে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। নির্ভীক ভাইয়া। আগাবেন না। অনিন্দিতা নির্ভীকের কথার দিকে পাত্তা দিল না। জল ভরা নয়নে ছুটে আসলো নির্ভীকের কাছে। নির্ভীকের হাত দুটো চেপে ধরল। ঝটকা মেরে হাত সরিয়ে নিল নির্ভীক। অনিন্দিতা যেন ভয় পেয়ে গেল, কারণ নির্ভীক কাটার স্থানে ক্যাকটাসের গাছে পাতা চেপে ধরেছে। মেয়েটা ডুকরে কেঁদে উঠল, হাতে নির্ভীকের রক্তে লেগে আছে। নির্ভীকের চোখ দুটো ফুলে ফেপে উঠেছে, ব্যথায় মাথা টনটন করেছে। ধরা গলায় নির্ভীক বলল, আপনি আরো ভয়ঙ্কর কিছু দেখতে চান? অনিন্দিতা মাথা ঝাঁকালো, নির্ভীকের হাতের দিকে তাকিয়ে রইল। কষ্টে বুক ভারী হয়ে উঠেছে, টপ টপ করে রক্ত পড়ছে। লাল রঙের সে স্থানটা জলজল করছে। এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলেছি না এই সময়টাতে ছাদে আসবেন না। অনিন্দিতা ছাদের মেঝেতে বসে পড়ল। নির্ভীকের পা তার এক হাত দূরে। পা স্পর্শ করতে দেখে নির্ভীক দুকদম পিছিয়ে গেল। অনিন্দিতা নির্ভীক যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানে মাথা ঠেকিয়ে দিল। নির্ভীক ফিরেও তাকালো না। আমি আর কখনো আসবো না, শুধু হাতটা সরিয়ে ফেলুন। রক্ত ঝরছে, আপনি কষ্ট পাচ্ছেন। তার থেকে বেশি কষ্ট আপনি আমাকে দিচ্ছেন। আপনি কেন বুঝতে চান না আমি আপনাকে পছন্দ করি না? আমি চলে যাচ্ছি নির্ভীক ভাইয়া, প্লিজ হাতটা সরিয়ে ফেলুন। নির্ভীক সরল না। অনিন্দিতা বুঝতে পারলো বিষয়টা। নির্ভীকে দাঁড়িয়ে থাকা জায়গায় চুমু খেলো। ছাদে পড়ে থাকা রক্তগুলো দুহাতে মেখে নিল। নির্ভীকের হাতের দিকে তাকিয়ে কাঁদছে মেয়েটা। নির্ভীকের দৃষ্টি স্থির, এখনো ক্যাকটাস গাছের পাতা চেপে আছে। সূর্যের মতো বিঁধে গেছে কাঁটাগুলো। অনিন্দিতা পেছনে তাকালো না, চোট লাগালো। অনিন্দিতা চলে যেতেই নির্ভীক হাতটা সরিয়ে ফেললো। পুরো হাতে শত শত কাঁটা বেঁধে আছে। ব্যথায় চোখ দুটো বন্ধ হয়ে গেল। ছাদের এক কোণে বসে কাঁটাগুলো উঠাতে লাগলো। যন্ত্রণায় হাসপাস করছে অনিন্দিতা। যতটা যন্ত্রণা নির্ভীক পেয়েছে তার থেকে দ্বিগুণ যন্ত্রণা সে পেয়েছে। মনে যন্ত্রণাতে থেমে থাকেনি। হাতে কাটা কম্পাস ঢুকিয়ে নিয়েছে। ক্ষত হয়ে গেছে, কিছু না মাংস উঠে গেছে। সাদা মাংস বেরিয়ে জায়গাটা ভয়ানক দেখাচ্ছে। রক্ত পড়ছে টপ টপ করে, তাতে কোনো ধ্যান নেই। মেঝেতেও গড়াগড়ি খাচ্ছে। মাথার কাছে নির্ভীকের রক্তের ছাপ। খুব যত্ন করে ডালিতে আগলে রেখেছে নির্ভীকের রক্ত। হাতের ব্যথা যেন কিছুই নয়, তবে নির্ভীকের রক্ত তাকে পাগল করে দিচ্ছে। শাহানা এসে দুবার ডেকে গেছে, অজুহাত হিসেবে মাথা ব্যথা বলেছে। বিকেলে হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে হির। অনিন্দিতা অনুভূতি শূন্য। শাহানা চোখের পানি ফেলছেন বহুক্ষণ। কান্না থামিয়ে গেছে নির্ভীকদের বাসায়। হীরের চোখে পানির ধারা নেমে এসছে। কেন এমন করলে আপু? তুমি এমন কেন করো? হাতটার কি অবস্থা করেছো? কোনো খেয়াল আছে? নিজের প্রতি কেন এত রাগ দেখাচ্ছ?
এনএসইউতে অ্যাডমিশন নেওয়ার জন্য এই কি পাগলামি। নির্ভীক ভাইয়া তো বলল আরো ভালো ভালো ভার্সিটি আছে। উনি তো এনএসইউ লেকচারার। উনি বললেন, তারপরও শুনলেন না। হীরা একা একাই বকবক করছে। অনন্দিতা উত্তর দিল না। অনুভূতিগুলো কোথাও আটকে গেছে। চোখের সামনে ভাসছে নির্ভীকের ছিন্ন বিচ্ছিন্নের কাঁটা হাত, যে হাতে সহস্রবার চুমু খাওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছে। সে হাত আজ ছিন্ন বিচ্ছিন্ন। কি করে সইবে ব্যথা? অনন্দিতা হুট করে কেঁদে উঠল। আপু, এই আপু, কাঁদছো কেন? ব্যথা হচ্ছে খুব। কেন করলে এমনটা? হীর কান্না করেই যাচ্ছে। অনন্দিতার বুক ফেটে যাচ্ছে। মেন ডোর দিয়ে কারো আসার শব্দ পেল। হীর কান্না থামিয়ে বলল, নির্ভীক ভাই। অনন্দিতা ঘাড় ঘুরিয়ে তাকালো। চকলেট রঙের টি শার্ট পরে আছে নির্ভীক। অনন্দিতার চোখ দুটো নির্ভীকের হাতের দিকে গেল। হাতে সাদা রঙের ব্যান্ডেজ করা। বুকের ভেতর যেন কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। নির্ভীকের দৃষ্টি অন্যদিকে। পেছন থেকে চারুলতা হন্তদন্ত হয়ে আসলেন। হীর উঠে দাঁড়ালো। চারুলতা ব্যস্ত হয়ে পড়লেন। অনন্দিতাকে কথা শোনাতে লাগলেন। সে কথা মেয়েটার কর্ণপাত হলো না। মিনিট 10 এভাবেই কেটে গেল। নির্ভীকের চোখে মুখে কোনো কষ্টের ছাপ নেই। একটু মায়া নেই অনিন্দিতার জন্য। অথচ নির্ভীকের কষ্টের স্বাদ নিতে নিজেকে আঘাত করলো মেয়েটা। চারুলতা নির্ভীকের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালেন। এই ছেলেটা আর তুই দুজনেই পুরো অধম। দেখ, সকালবেলায় ক্যাকটাস গাছের কাঁটা বিধিয়ে এনেছে। গাছের যত্ন নিবি ভালো কথা, তাই বলে সাবধানতার অবলম্বন করবি না। আর এদিকে তুই এনএসইউতে অ্যাডমিশনের জন্য পাগল হয়ে যাচ্ছিস। হাতের কি অবস্থা করেছিস? নির্ভীক চরম বিরক্ত নিয়ে তাকালো। এখানে থাকতে ভালো লাগছে না তার। নেহাতি ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে আছে। 15 মিনিট পর শাহানা আর নেহাল আসলো। সাথে ডাক্তারও আছেন। নেহালের চোখে মুখে চিন্তার ছাপ। চারুলতা পাশ থেকে উঠে গেলেন। ডাক্তার চেক আপ করে ওষুধ পানি রেখে গেলেন। বাসার একজন ডাক্তার থাকলেও বাইরে ডাক্তারের প্রয়োজন হয়, তা আবারও প্রমাণ হয়ে গেল। নেহাল ডাক্তারকে এগিয়ে নিতে গেলেই নির্ভীক বাধা দিল। আমি যাচ্ছি, তুই এখানেই থাক। নেহাল কথা বাড়ালো না। অনিন্দিতা পাশে এসে দাঁড়ালো, বসলো। মাথায় হালকা করে গাঁটটা মেরে বলল, ফাজিল মেয়ে, হাতের কি অবস্থা করেছো? এত ভালো স্টুডেন্ট হতে হবে কোন সংবিধানে লেখা আছে? এনএসইউ থেকে অনেক ভালো ভার্সিটি আছে, সেগুলোতে পড়তে পারতে। অনিন্দিতা মৃদু হাসলো। চারুলতা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বোঝো একটু। শাহানা প্রচন্ড রেগে আছেন, তবু কিছু বলছেন না। মেয়ের হাতের দিকে তাকিয়ে প্রচন্ড কষ্ট হলো। হীর সবার জন্য শরবত বানাতে গেল। প্রচন্ড গরম পড়েছে, তার উপর সবাই ছুটের উপর ছিল। আমি কি সত্যি চান্স পাবো না নিহাল ভাইয়া? কেন পাবে না? অবশ্যই পাবে। ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, তবে নিজের কেন, এখন তো কয়েকদিন পড়াশোনা বন্ধ। চারুলতা পাশে এসে বসলেন। অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে বললেন, একদম চিন্তা করে না, তুই চান্স পাবি। আত্মবিশ্বাস আছে না? অনিন্দিতা মাথা ঝাঁকালো। নির্ভীক মাত্র ফিরে এসেছে। চারুলতা বললেন, নির্ভীককে বলবো তোর অ্যাডমিশন টেস্ট অব্দি যেন পড়াই, দেখবি এবার চান্স পাবি পাবি। অনিন্দিতা সম্মতি জানিয়ে দরজা তাকালো। বিরক্তি নিয়ে তাকিয়ে আছে নির্ভীক, যেন এখনই সবকিছু ধ্বংস করে দিবে। টানা সারাদিন কান্না করায় কণ্ঠ ভেঙে গেছে অনিন্দিতার। হাতের ব্যথায় আর টানা কান্না করায় ঠান্ডা লেগে জ্বর এসে গেছে। 3 দিন অবধি জ্বর বেড়েই চলল। 7 দিন মাথায় জ্বর নামলো। সবাই দেখতে আসলেও নির্ভীক দেখতে এলো না। এতটা হেলায়ও মেয়েটা নির্ভীককে খুঁজে চলেছে, কিন্তু কোথাও নির্ভীককে দেখা গেল না। মাঝে একদিন ডাক্তার দেখানোর জন্য বের হচ্ছিল। সিঁড়ি দিয়ে নামার সময় চোখাচোখি হয়, তবে নির্ভীক তার খোঁজ নেয়নি। শাহানার সাথে 2-1টা কথা বলে চলে গেছে। প্রচন্ড কষ্ট নিয়ে 10-10টা দিন কাটিয়ে দিল অনিন্দিতা। এখন শরীর অনেকটাই সুস্থ। চারুলতার কথা অনুযায়ী আজ নির্ভীক পড়াতে আসবে। বেজায় খুশি মেয়েটা। কতদিন পর আজ নির্ভীককে দেখতে পাবে। পরিপাটি হয়ে বসে আছে অনিন্দিতা। যদিও নির্ভীক তার দিকে ফিরেও তাকায় না, তবুও নিজেকে পারফেক্ট দেখানো চাই। হঠাৎ করে ফোন বেজে উঠল। ইন্তেহা কল করেছে। রিসিভ করে বলল, হ্যাঁ ইন্তেহা, বল। এখন কেমন আছিস তুই? ভালো। এখনো মন খারাপ? নির্ভীক ভাইয়া তোকে দেখতে আসেনি না? আরে তা কেন হবে, এই তো সেদিনও সিঁড়িতে দেখা হলো। অত ঘটা করে দেখা সাক্ষাৎ হয় নাকি? কথাগুলো বলার সময় অনিন্দিতার স্বর কেঁপে উঠল। কত কষ্টে নিজের আবেগ লুকিয়ে আছে তা নিজেও জানে না। ইন্তেহা দীর্ঘশ্বাস বুঝিয়ে দিল সে ধরা পড়া গেছে। আমাকে বোঝাতে হবে না আর। আজ থেকে নির্ভীক ভাইয়ের তোকে পড়ানোর কথা, তাই না? হ্যাঁ, আন্টি তো বলেছে, দেখি উনি আসেন কিনা। আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়িস কিন্তু। এমনিতেই 1 বছর পিছিয়ে গেলি।
এখন রাখছি, কেমন? আচ্ছা। অনিন্দিতা ফোন রেখে দিল। চোখে পানি চিকচিক করছে। পেছনে ঘুরতেই নির্ভীককে দেখতে পেল। অবাক চোখে তাকালো। নির্ভীক তার বুক শেল্ফ নাড়াচাড়া করছে। কখন এলেন উনি? কিছু ম্যাথ লিখে দিয়েছি, সলভ করুন। অনিন্দিতা মাথা ঝাঁকালো। ঠিকই, তবে চোখ সরালো না। ব্ল্যাক ট্রাউজারের সাথে ছাই রঙা টি শার্টটা এত ভালো যায় জানা ছিল না। নির্ভীক পেছন ঘুরে তাকালো। অনিন্দিতাকে তাকিয়ে থাকতে দেখে বেশ বিব্রত হলো, তবে তেমন কিছু না বলে বই দুটো টেবিলে রাখলো। অনিন্দিতার সেদিকে খেয়ালই নেই। দেখা শেষ হলে পড়তে বসুন। অনিন্দিতা চমক গিয়ে তাকালো। নির্ভীকের কথায় খানিকটা লজ্জা পেল। নির্ভীকের ডান হাতের দিকে বারবার তাকানোর চেষ্টা চালাচ্ছে, তবে ব্যর্থ হলো। ছেলেটার হাতে এখনো কি যন্ত্রণা হয়? স্কেল দিয়ে টেবিলে বাড়ি দিতেই অনিন্দিতা চমকে উঠল। নির্ভীক মুখে কাঠিন্য এনে বলল, আমি কি চলে যাব? সরি। নির্ভীক উত্তর দিল না। অনিন্দিতা পড়তে বসলো। বারবার মনোযোগে ব্যাঘাত ঘটছে। হঠাৎ করে নির্ভীকের ফোন আসলো। ফোন রিসিভ করে ব্যালকনিতে চলে গেল। লেকের ধারে বসে আছে রোজ। মেয়েটার সুশ্রী মুখে বিন্দু বিন্দু চিন্তার ছাপ। সূর্য তার সারাদিনের কর্মব্যস্ততার জীবন পেরিয়ে আকাশের বুকে নিজেকে লুকিয়ে রেখেছে। ভারী নিঃশ্বাসের শব্দ কেমন নিস্তব্ধতার সুর তুলেছে। বারবার ঘড়ি দেখছে সে। উপায় না পেয়ে ফোনে নাম্বার ডায়াল করে কল লাগালো। আর কতক্ষণ লাগবে নির্ভীক? আসছি তো। রাস্তায় প্রচন্ড জ্যাম ইয়ার। জ্যামে বসে থাক তুই। এদিকে পুরো লেক ফাঁকা হয়ে গেছে। কেউ তুলে নিয়ে গেলে আমাকে আর পাবি বল? রাগ করিস না, একটু ওয়েট কর, এসেই পড়েছি। আচ্ছা আয়। রোজ কল কেটে মৃদু হাসলো। ফোনের লক স্ক্রিনে তার আর নির্ভীকের হাস্য উজ্জ্বল ছবি। কারা রাতে ভার্সিটির শেষ দিনে ছবিটা তোলা। দীর্ঘশ্বাস ফেলে নির্ভীকের অপেক্ষা করতে লাগলো। মিনিট 10 পর নির্ভীক চলে আসলো। রোজ হালকা হেসে সেদিকে হাসলো। নির্ভীককে এক হাতে জড়িয়ে বলল, অসভ্য, প্রথম দিনেই এত লেট? সরি। রোজ বিকলিত হাসলো। নির্ভীকের বা হাতটা গোটানো দেখে ভ্রু কুচকাল। খপ করে নির্ভীকের হাত ধরতে যেতেই নির্ভীক সরে গেল। দেখা হাতে কি আছে? দেখাবো না। খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তো নির্ভীক, আমি কিন্তু তোকে খুব মারবো। নির্ভীক ভয় পাওয়ার ভান করে বলল, মাফ কর আমায়। দেখাচ্ছি তো, একটু ওয়েট। রোজ মাথা ঝাঁকালো। নির্ভীক পেছন থেকে একগুচ্ছ অর্কিড বের করে দিতে রোজ লাফিয়ে উঠল। নির্ভীক মৃদু হাসি ফুটিয়ে তাকালো। রোজের সামনে আসা চুল টেনে নিয়ে বলল, এটার জন্যই এত লেট হলো। কতগুলো ফুলের দোকান ঘুরতে হয়েছে, সময় আর টাকা দুটোই গেছে। খোটা দিচ্ছিস? একটু একটু। রোজ খিলখিল করে হাসে। নির্ভীক ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, কোন রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট নয়, ক্যাফেতে যাব। রক্তরাঙা কাগজটাতে নাক ডুবিয়ে রেখেছে অনিন্দিতা। নির্ভীকের রক্তের ঘ্রাণ যেন তাকে পাগল করে দিচ্ছে। বারবার রক্তরাঙা কাগজটাতে ঠোঁট ছোঁয়াচ্ছে। নির্ভীকের স্পর্শ করা বইগুলো বুকে চেপে ধরেছে। বিকেলে কারোর সাথে কথা বলে বেরিয়েছিল নির্ভীক। তাতে একটু মন খারাপ হয়েছিল, তবে ভীষণ সুখ সুখ অনুভূতি হচ্ছে। যাওয়ার আগে নির্ভীক তাকে একবার ঘুরে দেখেছে, যদিও ও চোখে মুখে ছিল বিরক্তির নীল ছায়া। অনি, এই অনি। আসছি আম্মু। বইগুলো গুছিয়ে অনিন্দিতা চলে গেল। শাহানা ব্যথায় কুকড়ে গেছেন। হির পা টিপে দিচ্ছে। কি হয়েছে আম্মু? বাতের ব্যথাটা বোধহয় বেড়েছে, সাথে মাথাটা ঝিম মেরে আছে। আচ্ছা, আমি তেল মালিশ করে দিচ্ছি। তার আগে নাস্তাটা খেয়ে নে। পরে খাবো। খুব যত্নে মায়ের মাথায় তেল মালিশ করে দিচ্ছে অনিন্দিতা। হির পা টিপে দিতে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। শাহানার চোখেও প্রায় লেগে এসেছে। আম্মু, হুম। মনে হয় ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, ঘুম পাড়াতে আমায়। তাতে কি হয়েছে? গল্পটা শোনাও না প্লিজ। এখন কি বাচ্চা আছিস তুই? ওই সব তো রূপকথার গল্প, বাস্তব হয় না কখনো। আহা, বলোই না। আচ্ছা বলছি। শাহানার চোখও প্রায় লেগে এসেছে। গল্পের কথা শুনে জেগে বসেছে হির। শাহানার পায়ের কাছে আরাম করে বসলো দুজন। থুতনিতে হাতে দিয়ে গল্পের জন্য অপেক্ষা করতে লাগলো। এক দেশে বাস করত এক রাজপুত্র আর এক রাজকন্যা। দুজনের মাঝে তেমন কিছুই মিল ছিল না, তবে রাজকন্যা বেশ পছন্দ করত রাজপুত্রকে, আর রাজপুত্র তার উল্টো রাজকন্যাকে একদমই দেখতে পারত না।
একটা সময় সেও রাজকন্যার প্রেমে পড়ে যায়। তখন রাজকন্যা বেঁকে বসে আর রাজপুত্র পাগলের মতো করতে থাকে। হাজারো কষ্টের মাঝে জর্জরিত রাজপুত্র ভেঙে পড়ে। রাজকন্যা নিজের প্রিয়তমর কষ্ট কষ্টিত হয়। সমস্ত কিছু ছাপিয়ে রাজপুত্রর কাছে ফিরে আসে আর তারপর রাজপুত্র আর রাজকন্যা একটা লম্বা জীবন একসাথে কাটায়। এর হাততালি দিয়ে উঠল। শাহানা এসে নিজের রুমের দিকে অগ্রসর হয়। অনন্দিতা চোখ চকচক করছে। আচ্ছা, তার রাজপুত্র কি কখনো তার হবে? সেও কি নির্ভীকের সাথে লম্বা একটা জীবন কাটাবে, নাকি রূপকথার গল্প রূপকথাই থেকে যাবে? আব্বু, আমি আবার কানাডা ফিরে যেতে চাই। 3 মাস অন্তর অন্তর না হয় দেশে আসবো, তবুও বারণ করো না প্লিজ। ছেলের কথাতে প্রচন্ড চমকালেন আজমল। 7 বছর বিদেশে পড়াশোনা করেছে, তাই বলে এখনো বিদেশে চলে যাবে? আজমল একটু সময় নিয়ে ভাবলে না, মুখে বিরক্ত ফুটিয়ে বললেন, তোমার এমন সিদ্ধান্তের কারণ কি নির্ভীক? এমনি, তুমি জানো কানাডাতে আমার খুব ভালো জব হয়েছিল, স্যালারিও ছিল 3 গুণ। টাকার জন্য কানাডা ফিরতে যাচ্ছ? তেমনটা নয়, আসলে আমার ভালো লাগছে না বিডিতে। যদি টাকা নিয়ে ভেবে থাকো তাহলে আমি বলবো তোমার বাবার যা টাকা আছে এতে তুমি বেশ ভালো জীবনযাপন করতে পারবে। আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে বলবো ভুলে যাও সেই সব বিষয়। এইচএসসি পরীক্ষার পরই বিদেশে পাড়ি জমিয়েছ। আমাদের বয়স হয়েছে, তোমাদের প্রয়োজন। বিদেশে থাকলেও তো আমি তোমাদের কাছে ফিরবো, তাহলে সমস্যা কোথায় আব্বু? ভুলে যেও না 3 বছরের চুক্তি করেছ NSUর সাথে। সেটার জন্যই তো তোমার সাহায্য প্রয়োজন। বাবা ছেলের এক প্রকার কথা কাটাকাটি হয়ে গেল। নির্ভীক রেগে বাসা থেকে বের হয়ে গেল। আজমল কিছু একটা ভাবলো না। চারুলা তাকে আশেপাশে খুঁজলেন, কি যেন দেখতে পেয়ে সেদিকে পা বাড়ালেন। চারু, বলো। তোমার ছেলে কি কাউকে পছন্দ করে? কার কথা বলছো? নির্ভীকের কথা বলছি, কানাডা ব্যাক করতে যাচ্ছে। চারুলতা ভীষণ অবাক হলেন, একটু ভেবে বললেন, ছাড়ো তো ওর কথা, ছেলে মানুষ, খামখেয়ালি হলে যা হয় আর কি। আজমলও তার কথা বাড়ালেন না। চারুলতার দিকে চা নিয়ে লাইব্রেরির দিকে পা বাড়ালেন। বহুদিন হলো বই পড়া হয় না, মনটা অশান্ত, বইয়ের সাথে ডুবে যেতে হবে। একের পর এক কলে বিরক্ত হলো নির্ভীক। চারুলতা ফোন করে যাচ্ছে। রাত প্রায় 1:30 কাছাকাছি, অথচ নির্ভীক বাসায় নেই। অনিন্দিতার পরিবার সহ আর কিছু মানুষ জড়ো হয়েছে। অনিন্দিতা ঘুমেছিল, নির্ভীক বাসায় নেই কথাটা শুনে লাফিয়ে উঠে পড়েছে। বারবার বাইরের দিকে তাকিয়ে যাচ্ছে, নির্ভীক আসছে না। ছেলেটার কোনো বিপদ হলো নাকি সেটা ভাবতেই হাত পা অবশ হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড যেন বুক চুরে বের হতে চায়, দম বন্ধ করা অবস্থা, কিন্তু কোনো এক শক্ত বলের কারণে ব্যাঘাত করছে। চারুলতা কান্না জুড়ে দিয়েছে। রাত 2টো বাজতে চলেছে। নেহাল দীর্ঘশ্বাস ফেলে নির্ভীককে খুঁজতে বের হবে, তখনই গাড়ির হর্ন বেজে উঠল। সবাই সেদিকে ছুটে গেল, অনিন্দিতাও গেল না। ও দৃঢ় বিশ্বাস ওকে দেখলে আবার রাগ করবে নির্ভীক, তাই পিলারের পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল। মিনিট 5 পর সবাই চলে আসলো। নির্ভীককে দেখতে পেল না, মনের ভেতর যেন ঝড় তুলেছে। সবাই ভেতরে চলে গেল, অনিন্দিতা গেল না, ছুটে গেল বাহিরের দিকে। অসাবধানতার কারণে ধুম করে মাথায় বাড়ি খেলো। তখনই বাসার ভেতরে আসলো নির্ভীক। অনিন্দিতা অশ্রুসিক্ত নয়নে তাকালো, প্রাণে যেন পানি ফিরে পেয়েছে। নির্ভীকের মুখে চরম বিরক্তির বহিঃপ্রকাশ, তাতেও যেন মেয়েটার শান্তি। তীব্র গরমের তির্যক রশ্মি যেন চূর্ণ বিচূর্ণ করে দিবে ভেতরটা। তারই মাঝে হেঁটে চলেছে অনিন্দিতা, বা হাতে কপাল বেয়ে পড়া ঘামটুকু মুছে নিচ্ছে। মুহূর্তে ঠান্ডা পানির গ্লাসের গায়ের জমে থাকা জলীয় বাষ্পের মতো আবার ঘাম নেমে যাচ্ছে। তপ্ত রোদ্দুরের রাসলীলা চলছে বেশ কয়েকদিন। সারাদিনের কর্মব্যস্ততা কাটিয়ে সূর্যের মুখ লুকানোর কথা থাকলেও সূর্য তার বিপরীত দিকে চলছে। ভ্যাপসা গরমে প্রাণ যেন বেরিয়ে আসবে। গনগনে সূর্য তার তেজস্বী ভাব দেখাতে ব্যস্ত। ঠিক তখনই চোখ যায় পাশে থাকা আইসক্রিম পার্লারে। মরুভূমিতে যেন এক ফোঁটা পানির আভাস মিলেছে। হুড়মুড়িয়ে ঢুকে যায় অনিন্দিতা। এসির শীতল বাতাসে প্রাণ যেন সতেজ হয়ে ওঠে। একটু করে হাসে মেয়েটা। আইসক্রিম ফ্রিজের দিকে চকচক চোখে তাকিয়ে থাকে। কোনটা নিবে ভেবে পায় না সে। এটা তার সহজজাত অভ্যাস। মিস, মে আই হেল্প ইউ? অনিন্দিতা ভ্রুকুচকে তাকায়। ডেনিম জ্যাকেট পরিহিত ফর্সা ছেলেটাকে বেশ ভালো লাগছে। যে কারো নজর কাড়ার শক্তি রয়েছে তার, কিন্তু সেই রূপে অনিন্দিতার মন গলে না। ছেলেটা তার দিকে মোহ দৃষ্টি দিয়ে আছে। অনিন্দিতা কোনো কথাই বলল না। ছেলেটা যেন লজ্জা পায়।
ফ্রিজ থেকে আইসক্রিম তুলে নিয়ে পাশে থাকা টেবিলে বসে পড়ে। অনিন্দিতা দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে কুলফি তুলে নেয়। প্যাকেট খুলে এক বাইট দিবে কি দিবে না, তখনই চোখ যায় অদূরে বসে থাকা নির্ভীকের দিকে। চকচক চোখে তাকায়, তবে পাশে থাকা মেয়েটাকে লক্ষ্য করে না সে। নির্ভীক এদিকে এগিয়ে আসে, বিস্ময়ে হতবাক হয়ে ভুলে যায় লুকানোর কথা। কারো ডাকে নির্ভীক পেছন ফিরে তাকায়, তখনই অনিন্দিতার মাথা চড়াও করে বসে, দ্রুত পেলারের পেছনে লুকিয়ে পড়ে। নির্ভীকের বয়সে এক সুন্দর ভমিনী দেখে কপালে ভাঁজ পড়ে যায়। তার সাথেই হেসে হেসে কথা বলছে নির্ভীক। হাতের আইসক্রিমটা পড়ে যায় রোজের সাথে নির্ভীকের হালকা আলিঙ্গন দেখে চোখ ছলছল করে ওঠে। তখনই ডাক পড়ে ডেনিম জ্যাকেটে পরা সেই ছেলেটি। হ্যাঁ মিস, আইসক্রিম খেতে এসে আইসক্রিম গলিয়ে যাচ্ছ কেন? হকচকে ওঠে মেয়েটা। ছেলেটা ভ্রু যুগল কেমন কুচকে আছে, ফাঁকা ঢোক গিলে নেয়। কেন যেন গলা থেকে বুলি ফুটছে না। হ্যাঁ, কোথায় হারিয়ে গেছো? জি। আইসক্রিম তো গলে পানি হয়ে গেছে, ফেলো ওটা। অনিন্দিতার সম্মতির প্রয়োজন মনে করে না, হাত থেকে নিয়ে আইসক্রিমটা ফেলে দেয়। বক্স আইসক্রিম তুলে দেয় হাতে। অনিন্দিতা সেদিকে ধ্যান নেই, তার চোখ দুটো নির্ভীক আর রোজের দিকে ছলছল নয়নে তাকিয়ে আছে। এই যে মিস। হকচকে উঠে অনিন্দিতা। ছেলেটা হাত বাড়িয়ে বলে, আসিম মাহতাব। মাহতাব নাম শুনে শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। নির্ভীকের দিকে এক পলক তাকায়। নির্ভীক নেই, তবে কি চোখের ব্যায়াম হয়েছে তার? হঠাৎ আইসক্রিমটা হাতে থেকে পড়ে যায়, ছিটকে পড়ে অসীমের শরীরে। ছেলেটা বোধহয় সামান্য বিব্রত হয়। কিছু মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। আসিম গলা উঠিয়ে ডাকে, ওয়েটার, কিছু টিস্যু দিয়ে যান, আর এটা কাউকে দিয়ে ক্লিন করুন। মাথা ঝাঁকিয়ে ওয়েটার চলে যায়। টিস্যু দিতেই মুছে নেয় শাক। এতক্ষণ পর বিষয়টা খেয়াল হয় অনিন্দিতার। চক্ষু লজ্জায় পড়ে যায়। ভদ্রতার খাতিরে টিস্যু নিয়ে আসিমের শার্টের হাতটা টুকু মুছে দেয়। ছেলেটা লম্বা করে হাসে, হাত তাতে যেন আরো লজ্জা পায় সে। ইটস ওকে, হাইপার হইও না, আই এম টোটালি ওকে। সরি। ইটস অল রাইট। বাট কি ভাবছিলে তুমি? না মানে অনিন্দিতার অস্বস্তি থেকে প্রসঙ্গ পাল্টায় আসিম। দুটো আইসক্রিম নিয়ে বিল মিটিয়ে বেরিয়ে আসে। নিজেকে সামলে নেয় অনিন্দিতা। ভদ্রতার খাতিরে আইসক্রিমটা নেয়। যথাসম্ভব বাসায় যেতে হবে তাকে, তবে আসিম তার কথার ঝুলি নিয়ে বসেছে। কোনো কথাই অনিন্দিতার কর্ণপাত হয় না। আসিম বুঝতে পারে মেয়েটা তার কথা শুনছে না। দীর্ঘশ্বাস লুকিয়ে অনিন্দিতার বাহু টেনে ধাক্কা দেয়। জি, আমার বাসায় যেতে হবে। আচ্ছা যাও। বাই দ্য ওয়ে, ভার্সিটি নাকি কলেজ? কোনোটাই না। মানে? এনএসইউতে চান্স পাইনি, তাই 1 বছর গ্যাপ দিয়েছি। ও মাই গড, এই সামান্য কারণে 1 বছর পিছিয়ে নিলে? অনিন্দিতা উত্তর দেয় না। নির্ভীক মোটেও কোনো সামান্য বিষয় না। অসীম ঘড়িতে সময় দেখে। সূর্য তার তেজস্বী ভাব আকাশের বুকে লুকিয়ে নিয়েছে। একটু পরেই সন্ধ্যা হবে। মেয়েটার যাওয়া প্রয়োজন। কথা বাড়ায় না আসিম। একটু হেসে বলে, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সেম ব্যাচে ছিলাম। অনিন্দিতা একটু হাসে। আসিম পকেটে হাত গুজে দিয়ে বলে, যাও। অনিন্দিতা যেন চাঁদ হাতে পেয়েছে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায় সামনের দিকে। আসিমও মৃদু হেসে পা বাড়ায়। চশমাটা খুঁজে চলেছে নির্ভীক। চশমা পরাটা সবার কাছে ফ্যাশন হলেও তার কাছে মানবিকতা। একজন লেকচারার হিসেবে চশমা পরা যেন বিজ্ঞ করে তোলে। তার এই ভাবনার কোনো সঠিক অভিধান আছে কিনা জানা নেই। চশমা খুঁজে না পেয়ে রুম থেকে বেরিয়ে আসে। আজমল করিডর দিয়ে ছাদের দিকে যাচ্ছিলেন। ছেলেকে দেখতে পেয়ে হাঁক ছেড়ে ডাকলেন, নির্ভীক। জি আব্বু। আজ এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? ভার্সিটিতে। সকাল 7টা বাজে এখন। 2 দিন পর ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন টেস্ট আছে, তাই সবাইকে একটু আর্লি যেতে হচ্ছে। ও আচ্ছা, ও তো এবার অ্যাডমিশন টেস্ট দেবে। নির্ভীক উত্তর দেয় না। অনিন্দিতার বিষয় যেন তার কোনো আগ্রহী নেই। আজমল একটু থামে। নির্ভীক উল্টো পথে হাঁটা লাগায়। আজমল পিছু ডাকে, যাতে নির্ভীক বিরক্ত হয়। পিছু ডাক তার পছন্দ নয়, তবুও ফিরে আসে বিনয়ের সাথে বলে, কিছু বলবে আব্বু? ভাবছিলাম অ্যাডমিশন টেস্টটা দিতে, তুমি ও সাথে গেলে মন্দ হয় না। আব্বু আমি। সমস্যা কোথায়? তোমারই তো ভার্সিটি। জানোই তো অ্যাডমিশন টেস্টে ভার্সিটির ভেতরে ফ্যামিলি নট অ্যালাউ। এতে আমি কি করে সাহায্য করব আব্বু? পরীক্ষা তো আমি দিব না, নিজে নিজেই দিতে হবে। সেটা বলছি না, এত মানুষের মাঝে মেয়েটা অস্বস্তি বোধ করবে। তুমি ওকে সিট খুঁজে দিতে সাহায্য করবে, আর এক্সাম শুরু হওয়া অবধি সাহস দিবে। আব্বু সমস্যা কোথায়? এতে সাহস দিয়ে সাহায্য করতে বলেছি, অনৈতিক কোনো কাজ নয় এটা। নির্ভীক কথা বাড়ায় না, বিরক্তি ঠেলে সম্মতি জানায়। নিচে আসতেই চারুলতা খাবার হাতে ছুটে আসে।
নির্ভীক প্রথমে নাকচ করে দেয়। যেভাবে নাস্তার টেবিলে বসবে অমনি চোখ যায় ডাইনিংয়ে থাকা অনিন্দিতার দিকে। এবার সে পণ করে পৃথিবী উল্টে গেলেও সে নাস্তা খাবে না। অনিন্দিতার তারই দিকে তাকিয়ে আছে। এদিকে চারুলতা নাছোড় বান্দা। অনিন্দিতা বুঝতে পারে নির্ভীক তার জন্য এমন করছে। আলকোচে চলে যায় সে। যাওয়ার পূর্বে এক পলক তাকায়। চারুলতা ছুটে আসে অনিন্দিতার দিকে। অনিন্দিতা মাথা ব্যথার অজুহাত দেয়। নেহাল ভ্রু কুচকে বলে ওঠে, এখনো তো হেসে খেলে কথা বলছিল আনি, মাথা ব্যথা হলো কখন? মাথা ব্যথা কি সময় নিয়ে আসে নিহাল ভাই? সেটাও ঠিক। আচ্ছা যাও তাহলে রেস্ট নাও। চারুলতা অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে দেয়। অনিন্দিতা একটু হাসে। চারুলতাকে জড়িয়ে ধরে দ্রুত স্থান ত্যাগ করে। নিহাল দীর্ঘশ্বাস ফেলেই নির্ভীকের উদ্দেশ্যে বলে, কোথাও যাচ্ছিস নির্ভীক? ভার্সিটিতে কাজ পড়েছে। তুই এত সকালে নাস্তা করছিস যে? অফিসের কাজে সিলেট যেতে হচ্ছে। নির্ভীক ভ্রু কুচকে তাকায়। ভেবেছিল পারমিশন গ্রান্টেড করে নিহালের সাথে অনিন্দিতাকে ধরিয়ে দেবে, কিন্তু এখন তো সেটাও সম্ভব নয়। তবুও বলে, খুব বেশি দরকারি? হ্যাঁ। ভার্সিটি থেকে তোকে এক্সাম গার্ড হিসেবে লেটার দিয়েছিল যে? নিহাল পরপর দীর্ঘশ্বাস ফেলে পরোটা ছিঁড়ে মুখে পড়ে নেয়। ক্যান্সেল করে দিয়েছি, অফিসের কাজে ব্যাঘাত ঘটছে। জানিসই তো নতুন বিজনেস শুরু করেছি। নির্ভীক কিছু বলে না। নেহালের নতুন বিজনেস শুরু করাতে কেউই খুশি নয়। আজমল তা বেশ চটে ছিলেন ছেলের উপর। বয়স হয়েছে, একা হাতে বিজনেস সামলান কি করে? দুই ছেলের এক ছেলেও তার বিজনেসের প্রতি আগ্রহী নয়। অতি মনোযোগী হওয়া মোটেও ভালো নয়। চারপাশে কি ঘটে যায় তার কোনো খেয়ালই থাকে না। যেমনটা একটু আগে ঘটে গেল। তুমুল ঝনঝন শব্দ তুলে কাঁচের গ্লাসগুলো ভেঙে গেল, যার সম্পূর্ণ দায়ভার এসেছে হীরের উপর। বেচারি ফোনে মনোযোগী ছিল। চেয়ার টেনে বসতে গিয়ে টেবিলে থাকা গ্লাসের সেট ভেঙে ফেলেছে। শাহানা প্রচন্ড রেগে গেলেন। হাতের কাছে কিছু পেলে আজকে তার রক্ষা থাকতো না। হীর পালিয়ে আসলো অনিন্দিতার কাছে। ভেবেছিল গ্লাস ভাঙার অপরাধে অনিন্দিতা তাকে দুটো কথা শোনাবে, অথচ তার কিছুই ঘটল না। ভেঙে যাওয়া গ্লাসের শব্দ মেয়েটার কানেই পৌঁছায়নি। সে ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকেশ করছে। হীর লম্বা করে বেড়ে শুয়ে পড়ল। প্রচন্ড বিরক্ত নিয়ে কাঠ গলায় অনিন্দিতা বলল, কোনো কাজ নেই? পড়ার সময় ভেজাল করতেছিস কেন? আজও আমি কি করেছি? তোমার ইচ্ছে হয়েছে তুমি পড়ছো, আমার ইচ্ছে হয়েছে আমি শুয়েছি। অনিন্দিতা কথা বাড়ালো না। গভীর মনোযোগে অঙ্ক কষতে লাগলো। তবে ব্যাঘাত ঘটলো কলিং বেলের শব্দে। তার উপর শাহানা চেঁচাচ্ছেন। খাতায় মনোযোগ রেখে অনিন্দিতা বলল, হীর তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আয়। আমি যাব না। কি ধরনের কথা এটা? আমি পড়ছি, দেখছিস না? আমি শুয়ে আছি, দেখতে পাওনি? অতি পড়াশোনা করলে চোখ খেয়ে ফেললে নাকি? রাগে উঠে গেল মেয়েটা। হাতের স্কেলটা ধুম করে টেবিলে রাখলো। হীর ভয় পেয়ে গেলেও নড়ল না। শাহানার কর্কশ কণ্ঠে মাথা ধরে গেছে। মাথায় মালিশ করতে করতে দরজার কাছে এগিয়ে গেল। দরজা খুলতেই মুখ হা হয়ে গেল। অন্যদিকে ঘুরে নির্ভীক ফোন ঘাটছে। ছেলেটার পেছনের অবয়ব অনিন্দিতার বুকে এসে আটকে গেল। মানুষটার প্রতি এত আকর্ষণ কেন? এই কেমন মরণ ব্যাধি? মিনিট খানেক পর নির্ভীক তাকালো। অনিন্দিতাকে আশা করেনি সে। বিষাদে ভরে উঠল তার মুখ। অনিন্দিতা সেদিকে খেয়ালই নেই। মেয়েটা নির্ভীকের দিকে পলকহীন ভাবে তাকিয়ে দরজায় এমন ভাবে দাঁড়িয়ে আছে যে কেউ পাশ কাটাতেও পারবে না। উপায় না পেয়ে বলে, সাইড হয়ে দাঁড়ান অনিন্দিতা। নির্ভীকের কণ্ঠে চমকে যায় মেয়েটা। অপ্রস্তুত হেসে সাইড হয়ে দাঁড়ায়। নির্ভীক স্বস্তির নিঃশ্বাস ফেলে এগোয়। শাহানার সাথে কোনো এক বিষয়ে আলাপ করছে নির্ভীক। শাহানা প্রচন্ড খুশি। আরশাদ বাসায় নেই। বাসা থেকে কয়েক কিলোমিটারের পথ এনএসইউ। জ্যামের কারণে ঘন্টাখানেক সময় লাগে। কিছুদিন যাবৎ ঠান্ডা লেগে যা তা কাণ্ড। নিঃশ্বাস নিতেও অসুবিধা হয়। চারুলতা তাকে বলেছিল বিষয়টা, তবুও নির্ভীককে পাঠিয়েছে। আবার একগাল হাসলেন শাহানা। নির্ভীকের মাথায় হাত বুলিয়ে বললেন, বাঁচালে আমায়। জানোই তো আমার শ্বাসকষ্ট রয়েছে, তার উপর কয়েকদিন ধরে কড়া ঠান্ডা লেগেছে। সমস্যা নেই আন্টি, আমি অনিন্দিতাকে নিয়ে যাব। আপনি সাথে থাকলে ভালো হতো, তবে সমস্যা নেই। কথাটা খুব সুন্দর করে বললেও ভেতরে তিক্ত হয়ে আছে। কোনোভাবেই সে অনিন্দিতাকে সাথে নিতে যাচ্ছিল না। তাই ভেবেছিল শাহানাকে কোনো কিছু বুঝিয়ে ম্যানেজ করবে। তবে পুরোটা ঘেটে ঘ হয়ে গেল। এখন তো শাহানাও যেতে চাচ্ছে না। কথায় আছে, হাতে হাতে বিপদে পড়লে পিঁপড়ে তো লাথি মারে। নির্ভীকের অবস্থাও তদ্রুপ। প্রচন্ড তিক্ত মেজাজে বেরিয়ে আসলো। সমস্ত কথায় আড়াল থেকে শুনেছে অনিন্দিতা। মন যেন অতলে হারিয়েছে, সুখ যেন হাতের কাছে। কতটা সময় নির্ভীককে দেখতে পাবেও? ইস, জ্যামটা যেন খুব বেশি হয়। সময় যত দীর্ঘ হবে নির্ভীককেও তত বেশি সময় দেখা যাবে।
দ্রুত রেডি হয়ে নেয় অনিন্দিতা। নির্ভীক সময়ের অপচয় একদম পছন্দ করে না। পরীক্ষার প্রিপারেশন বেশ ভালো, ভালো চান্সটা পেয়ে গেলেই হয়। দোয়া পরে বেরিয়ে যায় মেয়েটা। নির্ভীকদের বাসার কলিং বেল চাপার আগেই দরজা খুলে যায়। শুভ্র সাদা শার্ট এ নির্ভীককে আইসক্রিমের মতো লাগছে। ছেলেটার গালের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাতে ইচ্ছা হলো। অনিন্দিতা তার ইচ্ছে দমাতে পারল না। হট করে নির্ভীকের গাল ছুঁয়ে দিল। প্রচন্ড পরিমাণে ঝটকা খেলো নির্ভীক। পরীক্ষার দিন হওয়াতে তেমন কিছুই বলো না। অনিন্দিতা বেশ অবাক হলো। নির্ভীক তাকে ফেলে হাঁটতে লাগলো। অনিন্দিতা ভাবলো ছেলেটা তার প্রতি একটু মায়া পড়েছে। একটা কথা বলবো? আপনার সাহস আলোর থেকেও অধিক হারে বেড়ে গেছে অনিন্দিতা। নিজেকে সংযত করবেন। ভার্সিটিতে কোনো ভেজাল চাই না আমি। নির্ভীক ভাইয়া, পড়াশোনা নিয়ে কিছু বলার থাকলে বলুন, অযথা কথা বলা আমার পছন্দ নয়। অনিন্দিতা দমে গেল। কে যেন বুকে তীর ছুড়ে দিয়েছে। প্রতিনিয়ত সেই স্থান থেকে রক্তক্ষরণ ঘটে, আর সন্তর্পণে পাষাণের মতো নির্ভীক তা উপেক্ষা করে। নেত্র পল্লবে পানি জমেছে, বা হাতে তা মুছে নিল। গাড়িতে উঠে বসেছে নির্ভীক। অনিন্দিতা সেদিকে খেয়াল করেনি। বারবার হর্ন বাজাতে বাজাতে বিরক্ত হলো। পরিশেষে ধমকে সুরে বলল, অনিন্দিতা। নির্ভীকের কঠিন কণ্ঠে ভরকে গেল মেয়েটা। সহসা নির্ভীক এমন ধমক দেয় না। কঠিন কথা বললেও শান্ত রাখে কণ্ঠ। অকস্মাৎ নির্ভীক বেরিয়ে আসে। অনিন্দিতা মুখোমুখি হয়ে দাঁড়ায়। দু চারটে কড়া কথা শোনাবে, তখনই ফোন বেজে ওঠে। প্রচন্ড রকমের বিরক্ত হয়, তবে স্ক্রিনে থাকা নামটা দেখে হেসে ফেলে। অকস্মাৎ এমন পরিবর্তনে হতবাক হয়ে যায় অনিন্দিতা। কথা শোনার চেষ্টা চালালেও শুনতে পায় না। তবে ফোনের অপর পাশের ব্যক্তিটি যে নির্ভীকের খুব প্রিয়, তা মুখের ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে। অনিন্দিতা আশাহত হলো। হঠাৎ করে মাথায় চড়াও করে উঠলো সেই মেয়েটার কথা, যাকে আলিঙ্গন করেছিল নির্ভীক। ফোনে কথা বলা শেষ হলে নির্ভীক এগিয়ে আসে। শান্ত স্বরে বলে, চলুন। অনিন্দিতা উত্তর দেয় না। ডোর খুলে গাড়িতে উঠে বসে। এনএসইউ ভার্সিটির পরীক্ষার হলের কাছে এসে গাড়ি পার্ক করে। উপদেশ দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই, তবুও দিতে হবে। আজমল বারবার বলে দিয়েছে সাহস দিতে। নির্ভীক সেদিকে পাত্তা দিল না, শুধু বলল, যে কোনো সমস্যা হলে গার্ডকে প্রশ্ন করবেন। যেহেতু আপনি শপথ নিয়েই ফেলেছেন, তাই ভালো করে পরীক্ষা দিন। আশা করি এবার চান্স না পেলে পাগলামি করবেন না। অনন্দিতা ফিচেল হাসে। নির্ভীকের কথার পৃষ্ঠে বলে, কিছু সময় পাগলামি করতেই হয়, যাকে ছেঁচড়ামিও বলা চলে। ঘন্টা বেজে উঠে ছুটে যায় অনিন্দিতা। নির্ভীক তাজ্জব বনে গেছে। সে বুঝতে পারেনি এটুকে মেয়েরও এত তেজ কি করে। দীর্ঘশ্বাসে ভরে ওঠে চারপাশ। শান্তির জন্য হলেও রোজকে কল করা দরকার। পরীক্ষাটা খুব ভালো হয়েছে অনিন্দিতার। 4 মার্ক না পেলেও 90% নাম্বার থাকবে। 80% মার্ক হলে চান্স পাওয়া যাবে। কোনো আড়সটা ছাড়াই পরীক্ষা দিয়েছে সে। যদিও দুইটা মেয়ে তাকে গ্যাপ দেওয়া নিয়ে তক্ত করেছে, সেদিকে পাত্তা দেয়নি। নির্ভীক তার কাছে সব থেকে বড় ট্রফি, যা পাওয়ার জন্য 1 বছর গ্যাপ নিতান্তই তুচ্ছ। ভার্সিটির সুন্দরী মেহরিমার সাথে কথা বলছে নির্ভীক। দুজনের বয়সে পার্থক্য তেমন নেই। মেহরিমা এনএসইউতেই পড়াশোনা করছে, ভাগ্যক্রমেই লেকচারার হয়েও গেছে। সব থেকে মজার বিষয়, ভার্সিটির বাচ্চা ছেলেরাও তাকে প্রেমপত্র পাঠায়। কেউ বা শখের বসে, কেউ বা সিরিয়াস মোডে। প্রতিটা প্রেমপত্র তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে প্রত্যাখ্যান করে সে। নির্ভীক, তুমি কিন্তু ভারী মজার মানুষ। তেমন কিছু না, তবে হাসতে ভালোবাসি। জীবন তো হেসে খেলেই যায়, তাই না? হ্যাঁ, সেটাই। আমাকে দেখো, বয়স 25 পেরোলো, বিয়ে করার ইচ্ছে হয়নি, হাসি মজাতেই বেশ ভালো আছি। নির্ভীক হাসে। মেহরিমা কলিগ হিসেবে খুব ভালো। বয়সের পার্থক্য খুব অল্প হওয়াতে তুমি করে সম্বোধন করে। যদিও ভার্সিটির অনেকের কাছে সেটা দৃষ্টিকটু মনে হতে পারে, তাতে কোনো সমস্যা নেই ওদের। মেহরিমার সাথে আজকের পরীক্ষা নিয়ে কিছু কথা বলে নিল। পরীক্ষা প্রচন্ড হার্ড হয়েছে এবার। নির্ভীক সামান্য খুশি হলো, পরক্ষণে ফুটো বেলুনের মতো চুপসে গেল। অনিন্দিতা এবারও কি পাগলামি করবে? বিষয়টা খুব লজ্জাজনক। কোনোভাবে অনিন্দিতার বিষয়টা সকলে জেনে গেলে তখন জটলা বাঁধবে। ফ্যামিলি বা কি ভাববে? সবকিছু মিলিয়ে নির্ভীক চাইলেও অনিন্দিতা যেন পাশ করে যায়। মেহরিমার কথা বলতে দেখে অনিন্দিতার মন বিষে গেল। খুব সুন্দরী মেহরিমা। গতবারও দেখেছিল, কখনো তার সাথে কথা হয়ে ওঠেনি, তবে শুনেছে বেশ রসিকতা জানে মেয়েটা। অনিন্দিতা রসিকতার দোহাই দিয়ে নিজেকে ধাতস্থ করলো। এক চিলতে হেসে নির্ভীকের দিকে আগালো। মাত্রই মেহরিমাকে বিদায় জানিয়েছে, ঠিক তখনই অনিন্দিতার আগমন যেন চোখের বিষ হয়ে উঠল। অধরের হাসিটা মিলিয়ে গেল মুহূর্তে। মুখে কাঠিন্যের ভাব। প্রচন্ড মন কষ্ট নিয়েও অনিন্দিতা হাসলো। নির্ভীক নিজেকে শান্ত করে বলল, পার্কিং এ যান, আমি আসছি। ঘরমাক্ত মুখে এদিক ওদিক চোখ বুলাচ্ছে আসেন।
একটুর জন্য মিস করেছে সে, তবে দমে থাকা পাত্র সে নয়। প্রায় 10 মিনিট খুঁজে পার্কিং এর দিকে চলে আসলো। গলায় কার্ড ঝুলিয়ে হাতে হার্ড বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে অনিন্দিতা। প্রায় মিনিট 10 হয়ে গেল, অথচ নির্ভীকের আসার কোনো নাম নেই। নির্ভীক কি কোনো কাজে আটকে গেল, নাকি ইচ্ছে করে এমন করলো? নিজের কথার মর্ম করলো না সে, নির্ভীককেই গুরুত্ব দিল। হাসি খুশি মনে নির্ভীকের অপেক্ষায় থাকা মেয়েটাকে হঠাৎ ভো বলে চমকে দিল কেউ। ছিটকে 2 হাত পিছালো, পেটে হাত দিয়ে হাসছে। অকস্মাৎ ঘটনায় অবাক হলো, হাসিমকে চেনা চেনা ঠকছে। মনে করার চেষ্টা চালালো, মনে পড়তে ভ্রু বেঁকে গেল। হাসতে হাসতে আসিম তার কাছে চলে এসেছে। সামান্য দূরত্ব চলে গেল অনিন্দিতা। আসিম বলল, তোমাকে খুঁজছিলাম। কতটা দৌড় করালে জানো? আমি? হ্যাঁ তুমি। আসিমের কথাগুলো প্রচন্ড রকমের হেয়ালি লাগছে। বিরক্তি প্রকাশ করতে বিবেকে বাঁচছে। কথা পাল্টে নিলেও আসিম থামল না। অনিন্দিতা থেকে সামান্য দূরত্ব রেখে বলল, হল থেকে বের হতে দেখলাম তোমায়, কিন্তু বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়ে দিগ্ভ্রান্ত হলো। তুমি এখানে? প্রচন্ড অবাকের সহিত কথাটা বলল অনিন্দিতা। আসিম ফিজেল হেসে বলল, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হোয়াট? বিশ্বাস হচ্ছে না? অনিন্দিতা ভ্রু কুঁচকাল। আসিম আরেক দফা পেট চেপে হাসলো। এক হাতে মাথার চুলগুলো ঠিক করে নিল, শার্টের হাত ফোল্ড করে বলল, আমি এনএসইউতেই পড়ি। তোমার বোকামির জন্য তুমি আমার জুনিয়র হয়ে গেলে। কথাটা পছন্দ হলো না অনিন্দিতা। সে কোনো বোকামি করেনি। নির্ভীক তার কাছে স্বপ্নের মতো, যে স্বপ্ন পূরণেই হাজারো বিসর্জন দিতে রাজি। হাসিম যেন কিছু বুঝতে পারলো। অনিন্দিতার বাহুতে ধাক্কা মেরে বলল, রাগ করলে তুমি? না। সরি, আমার এভাবে বলা উচিত হয়নি। আসলে আমি এনএসইউতে পড়তে চাইনি। আমার আপু আমাকে জোর করে অ্যাডমিশন করিয়েছে। আর দেখো, এনএসইউ তোমার স্বপ্ন। এটা আমার স্বপ্ন নয়, এটা আমার জীবনের অংশ। ওয়াও, দারুণ বললে তো। বাই দ্য ওয়ে, তুমি কি ছোট থেকে এনএসইউতে পড়তে আগ্রহী ছিলে? অনিন্দিতা হাসলো, পেছন ঘুরে নিল, লম্বা করে শ্বাস নিয়ে বলল, 1 বছর আগে আমার স্বপ্ন, আমার অংশ এই ভার্সিটিতে জড়িয়ে পড়েছে। হাসিম বুঝতে পারলো না প্রচন্ড পেঁচানো কথা বলে মেয়েটা। নিজেকে সংযত করলো, অধিক প্রশ্নে বিরক্ত না হয়ে যায়। হাত দিয়ে কপালে স্ট্রাইক করে বলল, এবার এক্সাম কেমন হলো? ভালো। বাই দ্য ওয়ে, আমরা কি বন্ধু হতে পারি? কথাটা একদম বাচ্চাদের মতোই বলল, যেন কোনো বাচ্চা ছেলে চকলেটের জন্য অনুরোধ করছে। অনিন্দিতা প্রশস্ত হাসলো। হাসিম কিছু বলবে তার আগে একটা ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসলো। আসিম। ঘুরে তাকালো আসিম, নির্ভীককে দেখে মৃদু হাসলো। জি স্যার। আজ তো ভার্সিটি অফ ছিল, হঠাৎ কি কারণে আসলে? এমনি এক্সাম দিতে এসেছিলাম। গত বছরের তুলনায় এবার অনেক হার্ড হয়েছে। হ্যাঁ, আচ্ছা তোমার কি মনে হয় এবার এক্সাম দিলে তুমি টিকবে? আসিম হাসলো, জোরালো কনফিডেন্স নিয়ে বলল, অবশ্যই। মনে আছে গতবার না পড়ে এক্সাম দিয়েছিলাম, তবুও টপ লিস্টে ছিল আমার মার্ক। কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো নয়, না হলে জীবনে পিছিয়ে যেতে হয়। কথাটা অনিন্দিতার গায়ে এসে লাগলো, কারণ নির্ভীকের কথাটা বুঝতে পেরেছে সে। কথাটা তাকেই অ্যাটাক করে বলা। তবুও মন খারাপ করলো না, কারণ ড্যাম শিওর এবার চান্স হবেই। নির্ভীকের সাথে আরো কিছুক্ষণ কথা বললো আসিমের। এক মুহূর্তের জন্য অনিন্দিতা ভেবেছিল নির্ভীক প্রশ্ন করবে আসিমের সাথে তার পরিচয় কি করে, তবে তার কিছুই হলো না। আসিমের সাথে হেসে কথা বললেও অনিন্দিতার প্রতি আগ্রহ তার নেই। চোখ দুটো ছলছল করছে। অনিন্দিতার মনে হলো মরণ বুঝি খুবই সোজা। কারো অবহেলা হৃদয়কে এতটা ব্যথিত করে জানা ছিল না। পরীক্ষা দিয়ে নিজের জন্য যতটা না টেনশন হয়েছে, তার থেকে 1000 গুণ টেনশন হচ্ছে অনিন্দিতার রেজাল্ট নিয়ে। যদিও নির্ভীক নিজে দুটো এক্সাম পেপার দেখেছে, তবুও নির্ভীকের টেনশন হচ্ছে। অনিন্দিতার পাগলামিতে বিরক্ত সে। আর কত সহ্য করবে? এমন পাগলামি কারোই কাম্য নয়। একটাই ভয়, শেষমেশ ভয়ঙ্কর কিছু না হয়ে যায়। অন্যদিকে 4 হাত পা তুলে দিয়ে আরাম করছে অনিন্দিতা। কোথায় মুখে টেনশনে কালো রেখা পড়বে, তা না হয় সুশ্রীর মুখটা আর বেশি চকচকে হয়েছে। শাহানা বেগম সকাল সকাল তুমু চটেছেন। বছর খানেক হয়ে গেছে বাপের বাড়ি যাননি উনি। সবাই রাজি থাকলেও অনিন্দিতা রাজি হয় না। দাঁত কামড়ে এ বাসাতে পড়ে থাকে। হীরের ভীষণ মন খারাপ, কারণ মামতো ভাই পৃথিবীর ওপর বেশ বড় সড়ক রাষ্ট্রে আছে। যদিও বয়সের ফারাক বছর 6, তবুও পৃথিবীর সাথে মারামারি করে। হীরের সন্দেহ আছে পৃথিবীও তাকে পছন্দ করে। এই তো 3 মাস আগে মামার বাড়ি থেকে ঘুরে এসেছে। 3 মাস যেতে না যেতেই গত সপ্তাহে পৃথিবী তাদের বাসায় চলে এসেছে। তবে একদিন থেকে চলে গেছে, যা বড্ড পীড়াদায়ক। অনিদি তার বাহু ঝাঁকিয়ে বলল, প্লিজ আপু চলো প্লিজ, তুমি না গেলে আম্মু যাবে না, আর আমারও যাওয়া হবে না। আমি যাব বলেছি তো। আপু
যদি সকাল 10টার পর গিয়ে বিকেল 4টার আগে ফিরে আসে তাহলেই যেতে পারি। আপু, এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? 10টার পর বের হলে 2টো বেজে যাবে পৌঁছাতে। 4টার আগে ফিরবো কি করে? এটা অসম্ভব। তাহলে আমার যাওয়াটাও অসম্ভব। হীর রেগে গেল, কোলবালিশটা ছিটকে ফেলে দিল। অনিন্দিতা কিছু বলল না, ডায়েরি হাতে লেখালেখি করতে লাগলো। হীরের রাগ আকাশে চূড়ায়, ডায়েরিটা ছেড়ে ফেলতে পারলে শান্তি হতো। গটগট শব্দ তুলে চলে গেল। অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে সকালের কাছে ক্ষমা চাইল। বাসা না থাকলে নির্ভীককে দেখবে কি করে? সপ্তাহে একবারও তো দেখা মিলে না। একটু দেখার জন্য কত ছল ছাতুরি করে ওদের বাসায় যায়। প্রতিবারই আশাহত হয়, কারণ নির্ভীক তার রুম থেকে বেরই হয় না। চারুলতা থেকে জানতে পেরেছে নির্ভীক নিজেকে আড়াল করতেই পছন্দ করে, তাই অতটা মন খারাপ হয়নি। এটা হয়তো নির্ভীকের সহজাত অভ্যাস। অনিন্দিতার ভাবনার মাঝে ঝাঁঝালো কণ্ঠে শাহানার ডাক। দাড়িটা খুলে নিয়ে নাক ডুবায় মেয়েটা। নির্ভীকের রক্তের ঘ্রাণ যেন প্রাণকে সতেজ করে দিল। বিচিত্র অনুভূতি হয়, এই রক্তই তো তার প্রাণ। নির্ভীকের অংশ, যেখানে নির্ভীকের পায়ের ধুলোকণা ঠোঁটে শুষে নেয়, সেখানে রক্ত তো হৃদয় চেপে নেবে। দরজায় বাড়ি পড়তেই হকচকিয়ে ওঠে অনিন্দিতা। দ্রুত কাবারে ডায়েরিটা রেখে দেয়। শাহানা প্রচন্ড ঝাঁজে বললেন, তুই কি চাস আমি আমার বাপের বাড়ি না যাই? তা কেন হবে? তাহলে যেতে চাচ্ছিস না কেন? আমার এই বাসা ছাড়া কোথাও থাকতে ইচ্ছে করে না। তোমরা যাও না, বাধা দিয়েছে কে? তিক্ত হয়ে ওঠেন শাহানা, হাতের কাছে থাকা ঘড়িটা ছুঁড়ে ফেলে দেন। অনিন্দিতা অবাক চোখে তাকিয়ে বলল, এটা আমার প্রিয় ঘড়ি আম্মু। চুপ, একটা কথাও বলবি না। আমার ইচ্ছের কোনো মূল্য আছে তোর কাছে? আম্মু, তুমি এমন কেন ভাবছো? আমি বাসায় থাকি, তোমরা যাও না। শাহানার কানে সে কথা গেল না। ঝমঝমিয়ে কাঁদলেন হুনি। হীর ছুটে আসলো, মাকে জড়িয়ে ধরে অনিন্দিতার দিকে লাল চোখে তাকালো। মেয়েটা কি কেঁদেছে? অনিন্দিতা ফোঁস করে দম ফেললো। একটা মানুষের জন্য স্বার্থপর হয়েছে আজ। একটু দেখার জন্য প্রাণটা যে মরিয়া হয়ে ওঠে। আরশাদও কয়েকবার ফোন করে বলেছে সে, কিন্তু অনিন্দিতা সে কথা শুনেনি। বিকেলের দিকে চারুলতা আসেন, বাসায় ছিলেন না উনি। কাজের মেয়েটা জানালো অনিন্দিতার জন্য শাহানা কেঁদে ভাসিয়েছেন। এক প্রকার ভয় পেয়ে গিয়েছিলেন। অনিন্দিতার কোনো ক্ষতি হলো নাকি সে আশঙ্কায় ছুটে এসেছেন। শাহানা, কি হয়েছে বলো তো? কেঁদে নাকি চোখ লাল করে ফেলেছো? আপা, কি বলবো বলো তো, মেয়েটা হয়েছে এক পাষাণ। কিসব বলছো এসব? অনেক কি করেছে এমন? জানোই তো, 1 বছরের বেশি সময় বাপের বাড়ি যায় না। মা অসুস্থ, বলা যায় না কি হয়, অথচ মেয়েটা যাবে না বলে দিয়েছে। চারুলতা একটু ভাবলো না, তারপর চকচকে চোখে বললেন, থাক না, মেয়েটা যখন যেতে চাচ্ছে না, জোর করে না যাওয়াই ভালো। ও কদিন না হয় আমার কাছে থাকবে। কিন্তু আপা। কোনো কিন্তু নয়। অনেক কি আমার মেয়ে নয়? তোমার মতো যত্নে না রাখতে পারলেও যত্ন ঠিকই করতে পারবো, বিশ্বাস রাখো তো। শাহানা বিগলিত হাসলেন। তারপর পরই চারুলতার সাথে খোশ গল্পে মেতে উঠলেন। নির্ভীকদের বাসায় থাকা যেন চন্দ্রমামাকে হাতে তুলে দেয়া। অনিন্দিতার খুশি যেন আর সয়ই না। এত হাসি খুশি দেখে শাহানাও স্বস্তি পেলেন। আরশাদ নানা উপদেশ দিলেন, যেহেতু 2 দিন বাদে রেজাল্ট দিবে, তাই যেন মন খারাপ না করে। হাসি মুখে সম্মতি জানালো অনিন্দিতা। শাহানা মেয়ের মাথায় চুমু খেয়ে নিলেন, বাহুতে হাত রেখে বললেন, একদম মন খারাপ করবি না, তুই তো চেষ্টা করেছিসই, আল্লাহ চাইলে নিশ্চয়ই চান্স হবে। দোয়া করো আম্মু। আর আমি খুব সরি। শাহানা সহ সবাই হেসে ফেলল। অনিন্দিতার চোখ ভরে উঠেছে, কেন যেন খুব কষ্ট হচ্ছে। হঠাৎ করে শাহানাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। হীর ফিসেল হাসিতে মাতে। অনিন্দিতার দিকে টিস্যু এগিয়ে দেয়, তাতে নাক ফুলিয়ে নেয় মেয়েটা। নিহাল ভারী অদ্ভুতভাবে সব দেখছে। এখানে শোক পালন হচ্ছে নাকি আনন্দ যাপন, বুঝতে পারলো না। পরিশেষে বলেই ফেললো, এভাবে অর্ধেক হাসি অর্ধেক কান্নার কোনো স্পেশাল মিনিং আছে কি? অনিন্দিতা নাক টেনে তাকায়। নির্ভীক একটু দূরে দাঁড়িয়ে আছে। সবার দিকে তাকালেও অনিন্দিতার দিকে তাকায়নি। অভিমান বুক ফাটে, কান্না ভেজা গলায় তাকায়। এক পশলা অভিমানে ঝরা নামিয়ে বলে, আবেগ। নির্ভীকের কানে যেন কেউ বাজনা বাজিয়ে দেয়। খলখলিয়ে তাকায়, চোখাচোখি হলেও চোখ সরায় না। প্রচন্ড আবেগ জড়ানো কণ্ঠে অনিন্দিতা উচ্চারণ করে, ছেঁচড়ামি। সবার প্রচন্ড অবাক হয়। হেরের ধাক্কা খেয়ে হুঁশ পেরে নিজেকে সামনে নিয়ে দাঁত কেলিয়ে হাসে। আরশাদ তার স্নেহের হাতে অনিন্দিতার মুখে স্পর্শ করে। মেয়েটা একদম তার মায়ের মতো হয়েছে। প্রচন্ড আবেগী আর ঝরঝরে চাহনি, সাথে
অটল থেকে নিজের কর্মে। নির্ভীকের রুমের অপোজিটেই অনিন্দিতার ঘর। দুদিন পেরিয়ে গেছে, চারুলতা কোনো কিছুর অভাব রাখেনি। ক্ষণে ক্ষণে প্রশ্ন ছুড়ে কিছু লাগবে কিনা। আজমল সকাল বিকেল এসে দেখে যায়। নিহাল তো প্রচন্ড রসিকতা রাখে, শুধু নির্ভীকই তার সাথে কথা বলে না। লাঞ্চ বাইরে থেকেই করে আসে। সকালে ব্যস্ততা দেখে নাস্তা না খেয়ে চলে যায়, শুধু ডিনারটাই একসাথে করে। তবে অল্প একটু খেয়ে উঠে যায়, যার ফলে ব্যথিত হয় অনিন্দিতার মন। আজ সকাল সকাল উঠেছে নির্ভীক, উদ্দেশ্য ভার্সিটি যাওয়া। রেজাল্ট নিয়ে প্রচন্ড টেনশন রয়েছে, না জানি কি হতে চলেছে আজ। চূড়ান্ত ফলাফল দেখার সুযোগ হয়নি এখনো, ভার্সিটি গেলেই জানা যাবে। তবে সমস্যা হচ্ছে আজমলকে নিয়ে, কিছুতেই বের হতে দিচ্ছেন না উনি। ওনার মতো অনিন্দিতার সাহস প্রয়োজন। সেখানে ভার্সিটির লেকচারারই যদি সাহস দেয়, তাহলে রেশ পড়বে কয়েকদিন। ভিন্ন ধাঁচের যুক্তিতে ফেসে গেছে। নিহাল কপাট রাগ নিয়ে বলল, সমস্যা কি তোর? ভার্সিটি যাওয়ার জন্য এমন উতলা হওয়ার কোনো বিশেষ কারণ আছে? ভাইয়া দেখো, আমাকে যেতে হবে। এইভাবে বাসায় বসে থাকা উচিত কার্য নয়। উচিত বুঝিয়ে লাভ নেই। অনির অবস্থা দেখেছিস? কাল থেকে চোখ মুখ কেমন শুকিয়ে গিয়েছে। আমরা তো সাহস দিয়েছি, তবে তুই হলে টিচার, তোর সাহসটা বেশি প্রয়োজন। আজব, আমি এমন অযৌক্তিক যুক্তি কখনো শুনিনি। আমি বললেই তো রেজাল্ট ভালো হবে না? চারুলতা চটে গেলেন। ছেলেটা প্রচন্ড রকমের বেয়াদব, দেশে থাকতে চায় না, বাসাতে মন টিকে না। সন্ধ্যের গন্ধ খুঁজে পেলেন উনি। নির্ভীকের মুখ দেখে নিভে গেলেন। নিহাল কপট রাগ দেখিয়ে বলল, কয়টি রেজাল্ট দেওয়ার কথা? 11টায়। আচ্ছা, আমি অনেকে ডেকে নিয়ে আসছি। আম্মু, সবার জন্য নাস্তা রেডি করো। কি জানি লাঞ্চটা গলা দিয়ে নামবে নাকি। আজমল পূর্ণ সমর্থন করলেন। চারুলতা চিন্তায় মন মরা করে রেখেছে। সকলের মাঝ থেকে নির্ভীক তার বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলল। ভালো লাগছে না আর। অনিন্দিতার পাগলামি সত্যি আর নেওয়া যাচ্ছে না। এখন তো পরিবারও যোগদান করেছে। কাঁধের ব্যাগটা ডিভাইনে ধপ করে রেখে দিল। করিডোর দিয়ে ব্যালকনিতে চলে আসলো। রোজের নাম্বারটাও পাচ্ছে না। মেয়েটা কানাডায় গিয়েছে, না জানি কেমন আছে। এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। ভাবনার মাঝে হোয়াটসঅ্যাপে টেক্সট এলো। একগাল হেসে রোজকে কল লাগালো। পুরো 18 ঘন্টা কথা হয় না, তাই না? এত হিসেবে রেখেছিস তুই? তো কি করি বলতো? তোর মতো পাগলকে সামলাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। পাগলামির কথা ছাড়, ফিরছিস কবে? রিল্যাক্স নির্ভীক, মাত্র তো এলাম, মাসখানেক যাক, তারপর না হয় আসার চিন্তা করব। বিষাক্ত মন নিয়ে ফোনের স্ক্রিনে তাকালো নির্ভীক। ভার্সিটি থেকে মেল এসেছে। রোজের সাথে দ্রুত কথা শেষ করলো, আর ব্যতীত দ্রুত ফিরে আসার কথা বলে নিল। লম্বা নিঃশ্বাস নিয়ে মেলটা ওপেন করলো। বুক থেকে যেন পাথর নেমে গেল। অনিন্দিতা সিলেক্ট হয়ে গেছে। যাক, এবার আর গ্যাপ যাবে না, আর না নিজেকে দোষী মনে হবে। প্রাণ ভরে শ্বাস নিল, সাথে ভেবে নিল ভার্সিটির ক্লাস কাজটা বদলে দিবে। অনিন্দিতার মুখোমুখি হতে চায় না। ফ্যাল করে তাকিয়ে থাকলে চরম বিরক্তি আসে। একজনের জন্য এতগুলো স্টুডেন্টসকে আলগা করে দেখাটা অন্যায়। তার থেকে ভালো ক্লাস চেঞ্জ করে না। বিস্তার থাকার থেকে উপরে ফেলাই মঙ্গল। অবহেলায় মানুষ ভাসে, তবুও কেন যায় তারই খোঁজে। আপন হয়েও হয় না আপন, দূরে ঠেলে দিতে পারলেই মঙ্গল। লাইন দুটা লিখে উঠে দাঁড়ানো অনিন্দিতা। দুদিন বাদেই নবীন বরণ। নির্ভীকের সাথে যেতে চাইলেও যাওয়া হবে না। চারুলতাকে পরিষ্কার বারণ করে দিয়েছে। তার নাকি কি কাজ আছে, তাই আগে যেতে হবে। চোখের জলে ডায়েরির পাতা ভেজে। চারুলতার ডাক কানে আসতে মুখ মুছে নেয়। চাপা স্বরকে যথাসম্ভব পরিবর্তন করে হাঁক ছেড়ে বলল, আসছি আন্টি। চারুলতা টেবিল সাজাচ্ছেন। অনিন্দিতা ডাইনিং এ বসে বলল, হ্যাঁ আন্টি বলো। তোর ফোন অফ কেন? ফোন অফ? ও মা, তোর ফোন আর তুই জানিস না? আশাদ ভাই কয়েকবার ফোন করেছেন, সুইচ অফ পেয়েছেন, তাই তো আমাকে ফোন করলেন। নে ধর, কথা বল। ফোনটা নিয়ে একটু দূরে আসলো। ওর ফোন সুইচ অফ হয়ে গেছে, খেয়ালই নেই। থাকবে কি করে? সারাদিন নির্ভীকের ঘরে উকিঝুঁকি দিতে দিতেই তোর সময় পেরিয়ে যায়। এ অনি। হ্যাঁ আন্টি বলো। দাঁড়িয়ে আছিস কেন? ফোনটা কর। ফোন নম্বর ডায়াল করে কল লাগালো। দুবার রিং হতেই রিসিভ হলো। কেমন আছো আব্বু? ভালো রে মা, তুই কেমন আছিস? ভালো, ভার্সিটিতে চান্স পেয়ে গেছি। শুনেছি। যাক, কষ্টের ফল তো পেলি। অনিন্দিতা একটু হাসলো। ফল কি আদৌ সে পেয়েছে? আর সাথে সাথে গসিপ ভাঙে নির্ভীকের আগমনে। ফুল হাতা টি শার্ট পরে এদিকে আসছে, বোধহয় ডিনার করবে। অনিন্দিতা দ্রুত কথা শেষ করে বলল, এক প্রকার জোর করেই কল কাটলো। আম্মু, ফার্স্ট খাবার দাও তো। অনি, এই অনি, একটু এদিকে আয় তো মা। চারুলতার ডাকে ছুটে যায় অনিন্দিতা। এক বোল তরকারি হাতে নিয়ে চুলায় মনোযোগ দিতে চাল
চারুলতা ব্যস্ত, অনিন্দিতা শুধায়। এগুলো কি করব আন্টি? একটু কষ্ট করে সবাইকে সার্ভ করে দে না মা, চুলায় ক্ষীর বসিয়েছি। অনিন্দিতা মাথা কাত করে সম্মতি জানায়। আর যদি নির্ভীক তা দেখছিল, কেউ না তাকে অবশ্যই উঠে যেত। এখন ওঠা সম্ভব নয়, তাই দাঁতে দাঁত চেপে বসে রইল। নির্ভীক স্থির হয়ে বসে থাকা চকচক করে উঠল চোখ, আনন্দে চোখ দুটো ছলছল করছে। একটা ছোট বাটিতে তরকারি বেড়ে নিয়ে নির্ভীকে প্লেটের কাছে রাখে। কিছু না বলেই খাওয়ার মনোযোগী হয় নির্ভীক, আর প্রাণ ভরে দেখে মেয়েটা। এটা যে তার স্বপ্ন, নির্ভীককে নিজ হাতে পরিবেশন করে খাওয়াবে। এই যে ছোট ছোট ভালোবাসা, সব তো নির্ভীকের জন্য জমিয়ে রাখা। নির্ভীক কি কখনো বুঝবে না এই ভালোবাসা, নাকি কালের আবর্তনে হারিয়ে যাবে বহু থেকে বহু দূরে? অনি, তুমিও বসে পড়ো। আন্টি আসলে না হয়। কোনো কথা নাই, এখনই বসো। নেহালের কথাতে অস্বস্তি নিয়ে বসে পড়ে। পাশে চেয়ারে বসাতে যেন নির্ভীকের আত্মা কেঁপে উঠল, দ্রুত গিলতে লাগলো। বিষয়টা খেয়াল করলো অনিন্দিতা, এক বুক কষ্ট নিয়ে বলল, আমি একটু রুম থেকে আসছি। ব্যবসা গরমে ফ্যান অফ করে রেখেছে অনিন্দিতা। রুমে টেম্পারেচার কন্ট্রোলের ব্যবস্থা থাকলেও তা গ্রহণ করছে না সে, কারণ তার প্রিয় মানুষটি বাসার সামনে ছোট্ট বাগানের রোদ্দুরে দাঁড়িয়ে আছে। কারণ হিসেবে নিজেকে দায়ী মনে হচ্ছে। হয়তো ভেবেছে ড্রয়িং রুমেই বসে আছে অনিন্দিতা, আর অনিন্দিতার মুখোমুখি হতে চায় না নির্ভীক। সাধারণ মানুষ বলেও কি গণ্য করা হয় না তাকে? যন্ত্রণায় বুক ফাটা আর্তনাদ আসতে থাকে, লুটিয়ে পড়ে মেঝেতে সাপের মতো পাক খেতে থাকে। কোথাও যাওয়ার প্রয়োজন, যেখানে চিৎকার করে বলা যাবে আমি আপনাকে ভালোবাসি নির্ভীক, যেখানে হৃদয় ছিন্ন ভিন্ন হওয়া হা হা করে নিবারণ করা যাবে, মনের শান্তি মিলবে। ঘড়ির কাঁটা ঢং ঢং করে বেজে উঠল। কাছের মসজিদ থেকে সমুদ্র আজান ভেসে আসছে। নিজেকে ঠিকঠাক করে মাথায় ঘুমটা টেনে উড়ু করে বসে সে। ততক্ষণে চারুলতার ডাক পড়ে গেছে। অন্য মনস্কা হওয়ায় সে ডাক তার কর্ণপাত হয়নি। চারুলতা জবাব না পেয়ে ছুটে এসেছে অনিন্দিতার ঘরে, পিঠে হাত বুলিয়ে পাশে বসলেন। অনিন্দিতা পেছনে ঘুরে তাকাতেই বললেন, কি রে মা, কি এত ভাবছিস? চান্স তো পেয়ে গেছিস, তাহলে কিসের চিন্তা? আমার কিছু ভালো লাগে না আন্টি, দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে। সব কেমন ধোঁয়াশা, রুদ্ধদ্বার খুলে কোথায় যাওয়া যায় বলো তো? দূর বোকা, কি সব বলে যাচ্ছিস? আমি তো জানতাম আমাদের অনেক খুব স্ট্রং, বুদ্ধিমতী, অধিক অ্যাটিটিউড সম্পূর্ণ। অনিন্দিতা উত্তর দেয় না। সন্তর্পণে চারুলতার বুকে মাথা রাখে। কষ্ট হচ্ছে খুব। নির্ভীকে দেওয়া দূরত্ব ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। নির্ভীকের দাগ ভেসে আসে। চারুলতা উঠে দাঁড়ান, যাওয়ার আগে বললেন, অনেক গোসল করে নে, একসাথে লাঞ্চ করব। কিন্তু ও মা, এখানে কিন্তু কিসের? নির্ভীকটা বিকেলে বের হবে যেন কোথাও, ওর সাথে ঘুরে আসবি। নিহাল তো সকাল থেকে লাপাত্তা। অনিন্দিতার চোখ মুখ শক্ত হয়ে যায়। ভেতরের ভালো লাগাটা প্রকাশ করতে পারছে না। হঠাৎই মনে হয় নির্ভীক তাকে নিবে না। নির্ভীকের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে চারুলতা। তখনই উপস্থিত হয় অনিন্দিতা। ভেজা চুলে পিঠময় ছড়িয়ে আছে, মুখে নেই কোনো প্রসাধনী, যে কারো নজর কাটতে সক্ষম। চারুলতা তো বলেই ফেললেন, সুন্দরী কন্যা। নির্ভীক কথা পৃষ্ঠে একবার তাকিয়েছিল, পরিশেষে মুখ ঘুরে নিয়েছে। একটুর জন্য হলেও তো স্বস্তি পেল মেয়েটা, কারণ নির্ভীক আজ উঠে খেয়ে চলে যায়নি, বরং সাধারণভাবে খাচ্ছে, শুধু ওর দিকে তাকাচ্ছে না। আজমল অফিসে যাচ্ছেন, লাঞ্চ টাইমে ফোন দেন রোজ, এখনো ফোন দিয়েছে, তাই দূরে সরে গেলেন চারুলতা। নির্ভীকের দিকে বারবার তাকাচ্ছে, অথচ নির্ভীকের কোনো হেরফের নেই। তাই খাওয়ার দিকে দৃশ্যপাত করলো সে। হঠাৎ ভেসে আসলো চিরচেনা শীতল কণ্ঠস্বর। অনিন্দিতা। এই একটি কণ্ঠ যে কারো মনে বসন্ত জাগিয়ে দিতে পারে, তা বোধহয় ভাবেনি ছেলেটা। মুখে খাবার থাকায় তালুতে উঠে যায়। দ্রুত পানি এগিয়ে দেয় নির্ভীক, একটু গাঢ় কণ্ঠে বলে, এত অমনোযোগী কেন? বড়সড় দুর্ঘটনা ঘটাবে নিশ্চিত। মাথা নিচু করে নেয় অনিন্দিতা। কান্দে যেন আগুন বের হচ্ছে। হঠাৎ কেন লজ্জা লাগছে? অনিন্দিতা শুনুন। প্রচন্ড অবাক হয়ে তুতলে যায় অনিন্দিতা। চোখ দুটো গোড় আকার ধারণ করেছে। নির্ভীক একটু হাসে। এই প্রথম অনিন্দিতার মুখোমুখি হাসলো নির্ভীক। হঠাৎ এমন পরিবর্তন অনিন্দিতার অন্তর্কণে ব্যথা অনুভব করায় কাঁপা ঠোঁটে বলে, জি। একটা কথা বলি, রাখবেন? বলুন। সতর্ক হয় নির্ভীক। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, আম্মু আপনাকে নিয়ে ঘুরতে যেতে বলেছে। আমি বারণ করিনি, কারণ এর ফলে আম্মু সন্দেহ করতে পারে। আপনি প্লিজ একটা অজুহাত দেখিয়ে বলবেন যাবেন না। আচ্ছা। অনিন্দিতা খুশি মনে উত্তরটা দেয়, কারণ নির্ভীক এই প্রথম তাকে এভাবে ডেকেছে। হন্তদন্ত হয়ে আসে চারুলতা। চোখে মুখে চিন্তার ছাপ ব্যক্ত হয়ে নির্ভীক বলে, কি হয়েছে আম্মু? তোর আন্টির শাশুড়ি অসুস্থ,
হসপিটালে অ্যাডমিট আছেন, আমাকে এক্ষুনি যেতে হবে। ফিরতে রাত হবে। অনেকে ফেলে কোথাও যাস না, ওর শরীরটা ভালো নেই। নির্ভীকের বিরক্তি দেখে অনিন্দিতা মুখ খোলে, আশ্বস্ত করে বলে, আন্টি আমি যেতে পারবো। প্রয়োজন নেই। হসপিটালের ফিনাইলের গন্ধ তো সহ্য হয় না, অসুস্থ হয়ে আরেক কাণ্ড উঠে যাবে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চারুলতা বেরিয়ে যায়। পিলারে ঘুষি মারে নির্ভীক, কেঁপে ওঠে অনিন্দিতা, অস্ফুটন স্বরে বলে, নির্ভীক ভাইয়া। আম্মু, তুমি অনিন্দিতাকে সাথে নিয়ে যাও। আপনার সাহায্যের প্রয়োজন নেই আমার। পাগল হয়ে যাব আমি। কেন আপনি হিটদের সাথে গেলেন না? এইদিকে আমার আম্মু এক আকাশ সমান বিশ্বাস নিয়ে আপনাকে রেখেই চলে গেলেন। ড্যামিট। মাথা নিচু করে নেয় অনিন্দিতা। প্রচন্ড ভয়ঙ্কর লাগছে নির্ভীককে। এতটা চেঁচায় না নির্ভীক। আজ তার বেশ পরিবর্তন করেছে, তাই কিছু বলতে পারছে না মেয়েটা। চেয়ারে বসে টেবিলে 2 হাত রেখে মাথা টাকায় নির্ভীক। তপ্ত শ্বাস পেলে অনিন্দিতা বলে, আমি আপনাকে বিশ্বাস করি নির্ভীক মাহাতাব। আপনি আমাকে পছন্দ করেন না, ঘৃণা করেন, এটাও মানি। আর আমার সুযোগ নেবেন না এটাও জানি। বিশ্বাস রাখা ভালো না। আপনি ঘরে যান। আম্মু না আসা অবধি বের হবেন না। অনিন্দিতা ঘরে যায় না। ড্রয়িং রুমের সর্বশেষ ডিভাইন বসে থাকে, হাতে তার প্রিয় ডায়েরিটা। নির্ভীকের দিকে তাকিয়ে কতগুলো প্রেমময় সংজ্ঞা লিখে। কি জ্ঞানে চলে গেলে আম্মু? আমার কি কোনো বোন আছে বাসায়? অনিন্দিতা আর আমি পুরো ফ্ল্যাটে একা। যদি বাজে কোনো বিষয় হয়ে যায়? তুই আমার ছেলে নির্ভীক, ভরসা আছে তাই রেখে এসেছি। ভরসা আছে, আমি সেটা পালনও করব। কিন্তু লোকজন কি ভাবতে পারে বলো তো? অবিবাহিত ছেলে মেয়ে একই ফ্ল্যাটে, তার উপর যুবক যুবতী। ভাবতে পারছো আম্মু? যে কোনো কেচ্ছা রটে যেতে পারে। আমার কথা বাদ দাও, অনিন্দিতার পরিস্থিতি তখন কি হবে বলো তো? চারুলতা একটু চিন্তিত হলেন। এদিকে বৃষ্টির কারণে আসতেও পারছেন না। মেঘের গর্জন চলছে, তবুও বললেন, আমি এখনই আসছি, তুই অনিন্দিতার খেয়াল রাখিস। ফোন রেখে মাথায় চুল খামচে ধরে। রাগে চোয়াল শক্ত হয়ে গেছে। ডোরের কাছে ছায়া দেখতে পায়। নির্ভীকের ঘূর্ণন বুঝে লুকিয়ে পড়ে, তবুও বলে, রুমে প্রবেশ করবেন না অনিন্দিতা। নিজের রুমে থাকতে বলেছিলাম, এখানে কেন এসেছেন? আমি আসলে আমাকে দেখতে এসেছেন, দেখা হয়ে গেছে, এবার চলে যান। ভঙ্গুর হৃদয় নিয়ে চলে যায় অনিন্দিতা। মন কষ্ট যেন মাথায় এসে চেপেছে। ব্যথায় ছিঁড়ে যাচ্ছে প্রতিটা শিরা। এলোমেলো পায়ে কিচেনের দিকে এগোয়। মাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল নির্ভীক, তখনই ভেসে আসা অনিন্দিতার চিৎকার। 1 সেকেন্ড দেরি না করে দৌড়ে যায় কিচেন দিকে। হাত চেপে ধরে নিজেকে দমানোর ব্যর্থ চেষ্টা করছে মেয়েটা। তবে ফোসকা পড়ে যাওয়া হাতটা জ্বালা দিচ্ছে খুব। চোখ থেকে না চাইতে জল পড়ছে। অনিন্দিতা, কিচেনে কেন এসেছেন? দেখি কতটা পুড়ে গেছে। কি একটা অবস্থা করেছেন বলুন তো? পাগলামি করতে খুব ভালো পারেন। ইস, অনেকটা ফোসকা পড়ে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে অনিন্দিতা। নির্ভীক তার কষ্টে আফসোস করছে। এটা কি সত্যি? আসুন তো। অনিন্দিতার হাত ধরে নিয়েই যায় নির্ভীক। ফার্স্ট এড বক্স থেকে মলম নিয়ে নিজ হাতে লাগিয়ে দেয়। চোখে মুখে একটু চিন্তার রেখা। নিজের উদ্দীপনা দামাতে ব্যর্থ হয়ে অনিন্দিতা বলে, এই প্রথম আমার প্রতি ভালোবাসা দেখতে পেলাম। এটা ভালোবাসা নয়, দায়িত্ব। আম্মু আমাকে দায়িত্ব দিয়েছেন। আপনার উটকো চিন্তা শক্তি বদলান। সে যাই হোক, আমার হাতে স্পর্শ লেগেছে আপনার। আমি তো 1000 বার হাত ফোসকা ফেলতে রাজি আছি। পাগলামি কখনো কি যাবে না? আমার আপনার দুজনেরই একটা ভবিষ্যৎ আছে। আপনি কি বিয়ের পরও শ্বশুর বাড়ি থেকে এসে এমন পাগলামি করবেন? নির্ভীকের কথাতে চোখে পানি চিকচিক করছে, বুক ধুক করে উঠেছে। নয়াভিরাম চোখে ফেল ফেল করে তাকায় মেয়েটা। কাঠ হয়ে যাওয়া ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে দিয়ে বলে, আমি তো 1000 বার হাতে ফোসকা ফেলতে রাজি আছি। আমি আপনাকে বিয়ে করব, তখন আপনি আমার নিজস্ব হয়ে যাবেন। প্রতিটা শিরা উপশিরায় থাকবে আপনার স্পর্শ, পুরো অঙ্গ জুড়ে থাকবে আপনার ভালোবাসা। একটুখানি স্পর্শ পাওয়ার জন্য পাগলামির প্রয়োজন হবে না। অনিন্দিতার কথায় গা গলি আসে নির্ভীকে। অনিন্দিতা নিজের মধ্যে নেই, না হলে এই কথাগুলো নির্দ্বিধায় বলে দিতে পারতো না। রাগ হলেও রাগ করে না ছেলেটা। যদি অনিন্দিতা পেকে বসে, উল্টো পাল্টা হয়ে জড়িয়ে ধরে, একটু বিশ্বাস নেই মেয়েটাকে। তাই শীতল কণ্ঠেই বলে, আপনি ঠিক কোন পর্যায়ে চলে গেছেন অনিন্দিতা? সংযত হন। যেখানে আপনার সাধারণ স্পর্শই, ইনফ্যাক্ট দৃষ্টিও আমি মেনে নিতে পারি না, সেখানে ফিজিক্যাল ইনভলভ। ছি, এ কি বাজে ইন্টেনশন আপনার? সরি, আমি সেসব মেন করতে চাইনি। শুধু বোঝাতে চেয়েছি আপনি আমার কতটা আপন, আমি আপনাকে ঠিক কতটা। অনিন্দিতা কথা শেষ করতে পারে না।